এটা ওপেন করলাম, একটা ছোট সফটওয়্যার মাইক্রোসফট ইনস্টল করে দেব। এটা হচ্ছে উইন্ডোজের ডাউনলোডার, ঠিক আছে? মাইক্রোসফটের সার্ভার থেকে উইন্ডোজকে নামানোর জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করতে হয়। এত টাইম নাই কে? এগ্রিমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। আচ্ছা, এখানে আপনাকে দুইটা অপশন দেওয়া হবে, ঠিক আছে? একটা হচ্ছে আপডেট দিস পিসি, এটাতে যাবেন না, এটাতে ঝামেলা আছে। এখানে দেখেন সেকেন্ড অপশন যেটা, সেটা সিলেক্ট করবেন, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, ঠিক আছে? এখান থেকে নেক্সট করে দিবেন, বাকি যা আছে ঠিক থাকবে। এটা এখান থেকে দিবেন হচ্ছে আইএসও ফাইল, ওকে? আইএসও ফাইলটাতে ক্লিক করে নেক্সট করে দিবেন। দিয়ে আপনার কম্পিউটারের যে উইন্ডোজ ফাইলটা, এটাকে আপনি ডাউনলোড করে রাখবেন কোথায়? আমি এখানে দিয়ে দিলাম যে ধরেন এখানে আমি রাখবো। সেভ করে দিবেন, দেখবেন এখানে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে? এই যে প্রসেস, এটা 100% হলে আপনার উইন্ডোজ ডাউনলোড দেওয়া শেষ হয়ে যাবে। বাট আমি এটা চাচ্ছি না, আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, এটাই লেটেস্ট, এর উপর আর কোনো লেটেস্ট নাই, ঠিক আছে? আইএসও হচ্ছে একটা ফাইল ফরম্যাট, জিপ ফাইল যেমন আমরা ব্যবহার করি না, জেড আইপি, তারপরে আইএসওটা মেইনলি ব্যবহার করা হয় আপনার সফটওয়্যারগুলো যখন ডিভিডিতে পার করা হয় তখন ওই ফরম্যাটে জিপ করে ডিভিডিতে পার করা হয় আর কি। এটা হয়ে গেলে তখন এই আইএসও ফাইলটা আপনি আপনার পেন ড্রাইভে বুট করতে পারবেন, ঠিক আছে? কীভাবে বুট করবেন? এখানে মাইক্রোসফটের তাদের ওয়েবসাইটে এই যে ক্রিয়েট এ বুটেবল ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ পেন ড্রাইভ এ টু জেড এখানে বলা আছে, সিম্পলি আপনি করে নেবেন, ঠিক আছে? এটা একটু স্টাডি করে আমি এটার লিঙ্ক এখানে দিয়ে দিলাম, সেভ করে রাখবেন। তাহলে আর উইন্ডোজ দেওয়ার জন্য কারো কাছে যেতে হবে না, বা 50 টাকা 100 টাকা দিয়ে ডিভিডিও কিনতে হবে না, আপনার উইন্ডোজ আপনি ঘরে বসে দিতে পারবেন। কেমন? আচ্ছা আচ্ছা, ব্যাপার না স্যার, অভ্যাস হয়ে যাবে। উইন্ডোজ দেওয়া তো খুব কঠিন কিছু না, জাস্ট সিম্পল কয়েকটা স্টেপ পার করে দিলে হয়ে যায়। কিসে স্যার? হ্যাঁ, ও আচ্ছা, ডাইনামিক হয়ে গেছে ড্রাইভগুলো। ডাইনামিক হলে তো তখন ধরেন হার্ড ডিস্কে ফরম্যাট করে আবার ট্রান্সফার করতে হয়, ঝামেলা। সমস্যা নেই, ভুল করলেই তো উচিত শিক্ষা হবে, তাই না? ভুল না করলে শিখবেন কই থেকে? এটা ব্যাপার না, আমি অনেকবার ভুল করছি, অনেক সময় দেখা গেছে আমার কম্পিউটারে হার্ড ডিস্ক ক্লিন করতে হয়েছে।
চলেন আমরা একটু 1 মিনিট আমাকে সময় দিবেন ভাই। না ওয়ার্ডার দিতে পারতেছি না বলতে কালকে ওর কাছে যে ডলার আসবে শেষ হয়ে গেছে, ডলার এখনো পাইনি, বলছে ভাই আমি বিকেলের মধ্যে ডলার পাবো। আমার সাথে সাথে আপনাকে দিয়ে বিকেলে যার থেকে ডলার নেয় আর বিকেলে ডলার দিবে শেষে, ইনস্ট্যান্ট ডলার নেয়। আর নেয় তার বুদ্ধি বিভাগ, তাদের বুদ্ধি আমি খোলা মার্জেন ওনার কাছে রাতে দিব না, আমি খোলা মার্জেন ভাই রাতে তো নেওয়াই যাবে না, আমার অফিস আওয়ারের মধ্যে ওটা দেওয়া তাহলে বলছে ভাই আমার একটু বিকেল পর্যন্ত সময় দেন, আমি চেষ্টা করতেছি যাই ডলার পাই সেটাতে আপনাকে দিয়ে দেব। একটা বাইরের দিয়ে সবগুলোতে দেওয়ার কথা নয়, একটা বাইরের দিয়ে সবগুলোতে দেওয়ার কথা নয়। আর পাঁচটায় সেম আমি ডলারগুলো দিচ্ছি, আচ্ছা দাঁড়ান তাহলে একটু সুবিধা সমস্যা নেই। ডলার হবে ওই যে রাতে কিনবে তাতে বিকালবেলা ডলার পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বিকালবেলা ডলার পাওয়া যাবে, ইনস্ট্যান্ট ডলার নেই। হ্যালো, সরি স্যার একটু কথা বললাম আর কি। আচ্ছা চলো আমরা একটু বায়ারের বিষয়ে কথা বলি। দেখছি। আপনারা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন? হ্যালো, ঠিক আছে এটা সমস্যা নাই। এডুকেশনটা তো এতটা ইফেক্ট করে না, তো আপনার এই এক্সপিরিয়েন্সটাই সব থেকে বেশি প্রয়োজন হয় আর কি। আচ্ছা চলেন কাজ ব্যাক করি। সো এখানে একটা আমার কাছে বায়ার রিকোয়েস্ট আছে যেটা মেইনলি লিড জেনারেশন রিলেটেড। আচ্ছা এখন ফার্স্ট আপনি একটা বায়ার রিকোয়েস্ট দেখলেন, এই বায়ার রিকোয়েস্টে আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এবং ওই ক্যাটাগরির কাজটা কি আমি পারি কি না এটাকে অনুসন্ধান করা, ঠিক আছে, যাচাই করা আর কি। সো আপনারা যদি আগে থেকে কাজ করে থাকেন এবং কাজ করার স্কিল থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বায়ারদের ডিমান্ডটা আসলে কিভাবে ফিল আপ করতে হয়, তাই না? সো এখানে দেখেন লেখা আছে
I need you to build a contact list for attorney in Maryland. So এটার মানে আমরা কি বুঝলাম? Okay, fine. At last 100 attorney, ঠিক আছে, বলতেছেন সর্বনিম্ন হলো 100টা অ্যাটর্নি তার দরকার। ইফ ইউ ক্যান জেনারেট এ বিগার লিস্ট দেন প্লিজ ডু ইট। সে বলতেছে আপনি যদি 100 জনের থেকেও বড় লিস্ট তৈরি করতে পারেন তাহলে উনি রিকোয়েস্ট করছে যে আপনি এটা করেন প্লিজ। আই নিড দ্য ফলোয়িং ইনফরমেশন ফর ইচ অ্যাটর্নি। সো তিনি নিচে 5টা ক্যাটাগরি আমাদের মেনশন করছেন, যেখানে তিনি বলছেন যে তাদের এই 5টা ইনফরমেশন লাগবে। 1 নম্বর ওনার নেমস, অর্থাৎ অ্যাটর্নি নেমস। অ্যাটর্নিটা যে ফার্মে চাকরি করে সেই ফার্মের ওয়েবসাইট, অ্যাটর্নির ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড দ্য সিটি। তাহলে এখন কথা হচ্ছে, স্যার আমরা কি এটা পারবো না? আমরা কি এই ধরনের কাজ করি নাই? ওকে, তাহলে আমাকে ইনস্ট্যান্ট অ্যান্সার করেন যে আমরা এই যে জবটা পড়লাম, এই জবটা পড়ার পর আমাদের প্রথম পদক্ষেপটা কি হবে, মানে কাজ করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপটা কি হবে? ওকে, সাউন্ড গুড। দেন ওকে, স্যাম্পল আপাতত আমাদের এখানে স্যাম্পল লাগতেছে না, কারণ ক্লায়েন্ট অটোমেটিক আপনাকে কাজ দিতে চাইছে। যদি এখানে কাজটা আপনি করার ক্ষেত্রে আপনি যে স্যাম্পল দিতে চান যে হ্যাঁ দেখেন আমি এটা পারবো, এটা আমার স্যাম্পল, তাহলে একটা স্যাম্পল দিলে আরও ভালো। ঠিক আছে, ক্লায়েন্টকে স্যাম্পল পাঠাই দিলেন, বা 20টা লিডের কিংবা 10টা লিডের একটা স্যাম্পল পাঠালেন, এটা কিন্তু অনেক ভালো, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি 90% বাড়াই দিবে। ঠিক আছে, ওকে। দেন স্যাম্পল পাওয়ার পর আমরা কি করবো স্যার? ওকে ওকে, সাউন্ড গুড। আচ্ছা, হ্যাঁ এটা একটা ভালো কথা বলছেন, তবে এটা এইভাবে শুনতে যাবেন না। ঠিক আছে, টাইমের যে বিষয়টা সেটা হবে আপনার ধরেন প্রজেক্ট ডিলিংয়ের শেষের ধাপ। ঠিক আছে, সব কিছু ফাইনাল হয়ে গেছে, মানে ফার্স্টলি আপনাকে ফোকাস করতে হবে ক্লায়েন্টের ট্রাস্টটাকে অর্জন করা। ঠিক আছে, যেমন এখানে বলা হয়েছে যে এই বিষয়টা আপনার ক্লায়েন্টকে কনভিন্স করলেন যে হ্যাঁ এটা তো এইভাবে বের করা কোনো ব্যাপারই না। ক্লায়েন্ট যখন বলবে যে ওকে গ্রেট, এটা তুমি ভালো বলছো, এটা এইভাবে বের করা যাবে। ঠিক আছে, বা আপনি একটা স্যাম্পল দিলেন, ক্লায়েন্ট দিয়ে বললো ওকে স্যাম্পলটা পারফেক্ট আছে, দেন আপনি আসবেন টাইমের কথায়, যে আপনি ডিরেক্ট অফার করবেন যে তাহলে আমার এই প্রজেক্টটা শেষ করতে এত টাইম লাগবে। তখন ক্লায়েন্ট বলবে আপনাকে, যদি তার মনে হয় ক্লায়েন্টে যে তার টাইম আপনি বেশি চেয়ে ফেলছেন, তখন সে বলবে যে টাইমটা বেশি হয়ে গেছে, একটু কমাও, বা এতদিন করো, এতদিনের মধ্যে এটা কমপ্লিট করো। ঠিক আছে, টাইমটা আমরা বলবো তো অবশ্যই, কিন্তু ক্লায়েন্টকে আগে খাওয়াইতে হবে যে আমি এই কাজটা পারি, এবং ক্লায়েন্টকে এটা বিশ্বাস করাইতে হবে। দেন আপনি আসেন টাইম এবং প্রাইজিং নিয়ে কথা বলতে। ঠিক আছে, তো আপনি কাজ পারেন কি না পারেন না সেটা আমি না জেনে আপনার সাথে আমি প্রাইজিং নিয়ে কথা বলবো, এটা একটু আনফেয়ার হয়ে যায় না? ওকে, সো তাহলে আমরা কি বুঝলাম স্যার? প্রাইজিং এবং টাইমের বিষয়টা কথা বলবো ক্লায়েন্টকে আমরা যে কাজটা পারি এটা বোঝানোর পর। ওকে ফাইন। আচ্ছা, সো যেহেতু আমরা এটা পেয়ে গেলাম, এখন আসেন নেক্সট এনে কি লেখছেন দেখি। প্লিজ স্ক্র্যাপ দ্য ইমেইল scrap the email and make sure they are working email. ওকে, সো তিনি বলতেছেন যে মেইলগুলো তুমি কালেক্ট করো এবং অবশ্যই শিওর হও যে তুমি যে মেইলগুলো কালেক্ট করছো এই মেইলগুলো বাউন্স না, অর্থাৎ ওয়ার্কিং ইমেইল, কাজ করে মেইলগুলো। তাহলে আমাদের মেইলগুলো কালেক্ট করার পর কী করতে হবে স্যার? বুলক ইমেইল ভেরিফায়ারে দিয়ে মেইলগুলোকে বাউন্স চেক করতে হবে, তাই না? যেগুলো বাউন্স হবে সেগুলোকে রিজেক্ট করে আবার নতুন করে মেইল কালেক্ট করে দিতে হবে, যাতে ক্লায়েন্টটা 100টার মধ্যে 100টা মেইলই কারেক্ট পায়।
তাই না স্যার? তাহলে কি হবে, এন্ড অফ দ্য ডে দেখা যাবে ওই ক্লায়েন্ট আপনার মায়া আপনার ভালোবাসা ত্যাগ করতে পারবে না, ঠিক আছে? সে ফাইবারে ঢুকলেই আপনার কাছে চলে আসবে। বুঝাতে পারছি স্যার? যদিও যদিও কোনোদিন সে অন্য কোনো লিড জেনারেশন এক্সপার্টের থেকে যদি লিড কিনেও নেয়, ঠিক আছে, তারপরেও সে আপনার ওইটা সে নিজের ভুল হিসেবে ধরে আবার আপনার কাছে ব্যাক করবে, এটা স্বাভাবিক। আমার প্রসিজার এটা স্যার, আমি এইভাবে ফলো করি। আমি যে কয়টা ক্লায়েন্টের কাজ করছি, আমার কিন্তু ক্লায়েন্টের মানে নাম্বার বেশি না, ঠিক আছে, কিন্তু একই ক্লায়েন্টের কাজ আমি লং টাইম ধরে করি। আর যে ক্লায়েন্ট আমার সাথে একবার কাজ করছে, ঠিক আছে, ওই ক্লায়েন্ট বারবার আমার কাছে ঘুরে আসবে এবং সে তার অন্য কাজের জন্য কাকে হায়ার করতে হবে এটাও আমার থেকে সাজেশন নিয়ে যায়। বুঝাতে পারছি স্যার? ওকে, কালকে আমি একটা ক্লায়েন্টের, কালকে না কালকের আগের দিন, আপনার 13 তারিখে আমাকে একটা ক্লায়েন্ট, পুরাতন একটা ক্লায়েন্ট, অনেক দিন আগে তার একটা কাজ করে দিয়েছিলাম, সেই ক্লায়েন্ট কালকে 13 তারিখে এসে আমাকে নক করছে, নক করে একটা রিকোয়ারমেন্ট দিয়ে গেছে, বলছে এটা তুমি দেখো। আমি এতটাই ব্যস্ত ছিলাম, 13 তারিখ গেছে, 14 তারিখ গেছে, আমি তার রিকোয়ারমেন্ট চেক করার সময় পাইনি। সে 2 দিন পর এসে আমাকে বলতেছে কোনো কি নিউজ আছে। পরে আমি সরি টরি বললাম আমি তো আসলে ভুলে গেছিলাম তুমি আর একটা রিকোয়ারমেন্টের কথা। বলতেছে কোনো সমস্যা নেই, তুমি দেখো আমার এই কাজটা করে দিতে পারবা কিনা। আমি তাকে আমি বললাম ঠিক আছে, আমি দেখে তোমাকে একটা স্যাম্পল পাঠাচ্ছি। তো দেখে তাকে স্যাম্পল পাঠালাম, স্যাম্পল পাঠায় বললাম যে দেখো ঠিক আছে কিনা। দেখে কাজ দেখে অনেক খুশি হয়েছে, বলছে ঠিক আছে, তুমি তাহলে একটা কিছু কারেকশন আছে, কারেকশনগুলো করে কাজ তুমি শুরু করতো। আমি বললাম ঠিক আছে, কারেকশন করে আমি আরেকটা স্যাম্পল আপনাকে পাঠাচ্ছি, কিন্তু আমার আসলে এখন করা সম্ভব না, আমার আরও সময় লাগবে, ঠিক আছে? তো বলো ঠিক আছে, তুমি টাইম নাও, সমস্যা নেই, তুমি যখন হয় আমাকে কারেকশন করে সিটটা পাঠাও, আমি তো আর ওর সঙ্গে কত টাকা নিবা সেটা আমাকে পাঠাই দিই, ইনভয়েসটা পাঠাই দেবো, মানে ফাইবারে অফার পাঠাই দিই। সো ওই ক্লায়েন্টের কাজ করছি আমি না হলেও 6 মাস আগে, দেখছেন 6 মাস পরেও ক্লায়েন্ট ব্যাক করবে। নট অনলি দ্যাট, আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টই রেগুলার ব্যাক করে। একটা ক্লায়েন্টের দেখা যায় আমার 10টা 5টা করে কাজ করা আছে একটা ক্লায়েন্টের। আমার কাছে নতুন ক্লায়েন্ট খুবই কম আসে, মানে নতুন ক্লায়েন্টের কাজ আমি খুবই কম করি, পুরাতন ক্লায়েন্টেরই কাজ করে আমি শেষ করতে পারি না। সো আমিও চাইবো যে আপনাদের যদি স্যার কাজের কোয়ালিটিটা ইমপ্রুভ করা থাকে, ঠিক আছে, দেখবেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করে শেষ করতে পারতেছেন না। নতুন ক্লায়েন্টের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। নতুন ক্লায়েন্টে তাদের প্রয়োজন, তাদের ধরেন কাজের কোয়ালিটিতে কনফিউশন আছে। তো আমি যদি আমার কাজের কোয়ালিটিটা 100% ঠিক রাখি, দেন দেখেন আপনার কাজের কোনো অভাব হবে না স্যার। ওকে, আমার কথা কি বোঝা গেছে স্যার? ঠিক আছে। সো উনি বলতেছেন যে মেলগুলো যেন 100%, সো আমরা যদি বুলক ইমেল ভেরিফায়ার দিয়ে এগুলো টেস্ট করে পাঠাই, তাহলে দেখা যায় ক্লায়েন্টের একটা মেল, মানে ক্লায়েন্ট আমার কাজে ভুল ধরার কোনো জায়গা পাবে না, তাই না? ওকে, দেখুন লিখছে আই উইল নট পে ইউ ফর ইমেল দ্যাট আর নট ভ্যালিড। সো ইনি একটা কন্ডিশন দিয়ে দিছে, যে ইমেলটা ভ্যালিড না সেই মেইলের জন্য সে কোনো প্রকার পে করবে না, ঠিক আছে? সে পে করবে, পে ইজ 0.20 সেন্ট পার কন্ট্যাক্ট, অর্থাৎ প্রতি 5টা কলামের জন্য সে 20 সেন্ট করে আমাদের পে করবে। তার মানে প্রতি 5টা লিডের দাম কত? 100 সেন্টে হয় $1, তাহলে তিনি 1 সেন্টের জন্য $20, একটা লিডের জন্য সে 20 সেন্ট করে দিচ্ছে, তাহলে 5টা লিডের জন্য $1। তাহলে আমরা যদি 10টা লিড বের করি $2, ঠিক আছে? এই যে স্যার এই 5টা কলামের জন্য প্রতি 5টা রো আমরা করব না, এই 5টা রোর জন্য সে দিবে 20 সেন্ট করে, ঠিক আছে? সে যদি 5টা রোর জন্য আমাদের 20 সেন্ট করে দেয়, তাহলে ওভারঅল হিসাব করলে দেখা যায় যে প্রতি 10টা লিডের জন্য আমরা $2 করে পাচ্ছি। 100টা লিডের জন্য আমরা পাচ্ছি কত? $20।
$100 লিডের জন্য $20, খুবই খারাপ। $20 যদি আমরা একটু খরচ টরচ বাদ দিই তাহলে কত আসে দেখেন, ক্যালকুলেটর। $20 খরচ বাদ দিলে থাকে $16, ঠিক আছে। গুনুন, আমরা দিই 1300 টাকা ভাগ 100। পার লিটারের জন্য আমরা কত পাচ্ছি স্যার? 13 টাকা করে পাচ্ছি। এক একটা লিডের বের করতে আমার সর্বোচ্চ আমরা যে ওয়েতে কাজ করছি, ঠিক আছে, এই ওয়েতে কাজ করতে একটা লিড বের করতে আমাদের কেমন সময় লাগবে স্যার? খুব বেশি সময় লাগবে? হ্যাঁ স্যার, আমি তো শুরু থেকে দেখাইছি। আপনি তো নতুন আসছেন না? হ্যাঁ দেখবেন আমার ইউটিউব চ্যানেলে লিড জেনারেশন রিলেটেড যে ভিডিওগুলো আছে না, এন্ড অফ দ্য আচ্ছা, ওগুলো দেখবেন আর প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর যদি কোনো রিসোর্সের প্রয়োজন হয়, যেমন লিঙ্ক বা অনেক কিছু দেওয়া থাকবে যেগুলো ভিডিওতে আপনি পাবেন না, ওগুলো আপনি গ্রুপে একটু আস্ক করলে কেউ না কেউ দিয়ে দিবে, ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে। সো আমরা এই লিড জেনারেশনে কাজ করে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারি। এটা কিন্তু একটা সহজ ওয়ে ইনকাম করার, এবং খুবই সিম্পল ওয়ে, ঠিক আছে স্যার। এখন কথা হচ্ছে স্যার, আমরা তো বুঝলাম যে বায়ার কি বলতেছে, বায়ারকে আমরা লিখবো কি এটার এগেইনস্টে, ঠিক আছে। সো এটার এগেইনস্টে লিখতে হলে সবার আগে আপনাকে যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে এইটা কি ধরনের কাজ। তো কাজের ধরনটা কি আমরা বুঝতে পারছি না? ওকে, তাহলে বলেন স্যার কাজের ধরনটা কি? আমি আপনাদের থেকে শুনে শুনে লিখি। বলেন কেউ একজন, কাজের ধরনটা কি? বুঝি নাই স্যার। ওকে, হ্যাঁ, যেটাই হোক, যদি ইমেল কালেক্ট, ফোন নাম্বার কালেক্ট করার কথা থাকে তাহলে এটা লিড জেনারেশন, ঠিক আছে। তাহলে আমরা চলে যাই লিড জেনারেশনের কাজে। এখন তিনি বলতেছে অ্যাটর্নিদের লিড কালেক্ট করতে। সো অ্যাটর্নিরা আসলে কি? অ্যাটর্নিরা কিন্তু একটা বিজনেস প্রতিষ্ঠান চালায়। সো সেক্ষেত্রে আমরা প্রতিটা অ্যাটর্নি কিন্তু একটা করে ফার্ম থাকে স্যার, ঠিক আছে। বুঝতে পারছি আমি? ল ফার্ম থাকে। যেহেতু তাদের ল ফার্ম থাকে এবং ক্লায়েন্টের বিজনেস থাকে তাদের ল ফার্ম নিয়েই, সেহেতু এগুলো কি বি টু বি লিড জেনারেশন, তাই না? আর আমরা কি বলছি, আমরা বি2বি লিড জেনারেশনের কাজ করি, আমরা বি2বি লিড জেনারেশনের কাজ করতে পারি। ওকে, দ্যাটস গ্রেট। সো চলেন এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে অ্যাটর্নিগুলো আছে, মেরিল্যান্ড আমি লিখে একটু গুগলে সার্চ, মেরিল্যান্ড অ্যাটর্নি ডিরেক্টরি। ওকে, এটা হচ্ছে যে মেরিল্যান্ডের গভর্নমেন্ট অ্যাটর্নি ডিরেক্টরি, অর্থাৎ এমডি কোর্ট, অর্থাৎ আদালতের যে তাদের আদালতের যে লয়ারগুলো কাজ করে তাদের একটা লিস্ট, সম্ভাব্য লিস্ট এখানে থাকার কথা, ঠিক আছে। বলতেছে ফার্স্ট নেম লাস্ট নেম রিকিউরেট, বাট আমি তো এভাবে চাচ্ছিলাম না। আচ্ছা, আমরা একটা সিম্পল ওয়ে বের করি, কারণ একটা কথা মাথায় রাখবেন স্যার, সেটা হচ্ছে অ্যাটর্নি, ডক্টর, ঠিক আছে, এগুলোর গভর্নমেন্ট সাইটে লিস্ট থাকে, কিন্তু এই লিস্টগুলোকে খুঁজে বের করা যে কি পরিমাণ কঠিন কাজ সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না, ঠিক আছে। আমরা এই ঝামেলাটাতে না যাই স্যার, ঠিক আছে। আমরা যাই সিম্পলি গুগলে যাই, গুগল ম্যাপ, সার্চ, সিম্পলি এখানে আমরা সার্চ দিই। আমার ক্লায়েন্টের ডিমান্ড 100টা মাত্র, বেশি হলেও সমস্যা নেই। মেরিল্যান্ড ইউএসএ, আর তার প্রয়োজন হচ্ছে অ্যাটর্নি, ঠিক আছে। সার্চ, এখানে তো অ্যাটর্নি পাবো না, এখানে আমরা কি পাবো জানেন? এখানে আমরা পাবো ল ফার্ম। এখানে লিখে দিই ল, সরি LAW, ল ফার্ম। এই যে দেখুন ল ফার্ম চলে আসছে।
দেখতেছি এখানে অনেকগুলো ল ফার্ম চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা এই ল ফার্মগুলো থেকে লিড বের করবো কিভাবে স্যার? এখান থেকে আমরা যাব তাদের ওয়েবসাইটে, দিস ইজ দ্য ল ফার্ম ওয়েবসাইট, অ্যান্ড এই ওয়েবসাইট থেকে আমরা যাব অ্যাটর্নি পেজে, কন্ট্যাক্ট পেজে, ঠিক আছে। কন্ট্যাক্ট পেজে গেলে আমরা যে অ্যাটর্নিটাকে পাবো, অ্যাটর্নিটাকে খুঁজতে হবে, এদের অ্যাটর্নি কে, অ্যান্ড্রেস ল ফার্ম, মানে মেইনলি যেটা আপনাকে খুঁজতে হবে সেটা হচ্ছে এদের অ্যাটর্নির নামটা খুঁজতে হবে, ঠিক আছে। এদের অ্যাটর্নি প্রোফাইল আছে, এক মিনিট আমি বের করে দেখাচ্ছি আপনাকে। অ্যাটর্নি ফিস, লিগাল, রিয়েল এস্টেট, বিজনেস ল, অ্যাটর্নি ফিস, কন্টাক্টে গিয়ে অ্যাটর্নিকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, যদি এভাবে অ্যাটর্নিকে পাওয়া না যায় তাহলে একটা সহজ কাজ করতে পারি। জাস্ট গিভ মি আ মোমেন্ট। আমরা একটা এক্সটেনশন অন করে নেই। আমরা একটা এক্সটেনশন অন করছিলাম, আমরা কাজ করছিলাম না স্যার, ইমেল ফাইন্ডার, যেটা দিয়ে সার্চ করলে ওয়েবসাইটে রিলেটেড যত মেইল আছে সবগুলো পাওয়া যায়, মনে আছে? ওকে, এটা অন করে নেই, দিয়ে দেখবো এর ওয়েবসাইটের আন্ডারে অ্যাটর্নির কোনো মেইল আছে কিনা। লেটস ফাইন্ড। ওকে, একটু কপি করে নিই আমরা, ফাইন্ড। ওকে, আমি এখানে পাইছি একটা হচ্ছে বিলিং ইমেল অ্যাড্রেস, একটা আছে ইনফো, আর একটা পাইছি, টোটাল পাইছে 4টা, ঠিক আছে। এর নাম হচ্ছে লাস্ট ওয়ান যেটা, এটা মনে হচ্ছে কারোর নাম, এটাকে আমরা কপি করে নিই, নিয়ে যদি আমরা গুগলে যাই, গুগলে গিয়ে আমি যদি এখানে জাস্ট একটা কম্পোজ ওপেন করে নিয়ে এখানে দিয়ে দিলাম, একটু দেখি এটার অবস্থা কি। এই অবস্থা হচ্ছে, এটাকে আমরা নামটা খুঁজে পেলাম না, তার থেকে ভালো হয় আমরা আরেকটা কাজ করি, সেটা যে গুগলে সার্চ করি। আমরা ডোমেইনটা নিয়ে নিলাম কপি করে এবং এখানে গুগলে সার্চ করলাম অ্যাটর্নি অফ, এইটা, সরি, ওকে। আমি যখন লিখে দিলাম অ্যাটর্নি অফ এইটা, তখন দেখেন এখানে এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন স্যার, একটা লিঙ্কিং প্রোফাইল চলে আসছে। হ্যাঁ, ইনি লিখছেন ম্যানেজিং অ্যাটর্নি এই ল ফার্ম। আমরা এই ল ফার্মটাকেই কিন্তু খুঁজতেছিলাম, তাই না? এই দেখেন আমার ওয়েবসাইটের নাম, অ্যান্ড আরডিন ল ফার্ম, এই ওয়েবসাইটের নাম হচ্ছে কি আরডিন ল ফার্মে সে ম্যানেজিং অ্যাটর্নি। ওকে ফাইন, ডাজন্ট ম্যাটার কে এটা, ঠিক আছে, অ্যাটর্নি তো মিলে গেছে। এখন আমরা যে মেইলটা পাইছিলাম, দেখেন এই মেইলটাও কিন্তু এর নামের সাথে মিল আছে স্যার। আমরা যদি এখানে ওপেন করে আপনাকে দেখাই, আমি ঠিক আছে, দেখেন তো এই মেইলের ইউজার নেমটার নামে ফার্স্ট অক্ষর না, আর আমরা যে ল ফার্মটা পাচ্ছি সেই ল ফার্মের একটা ওয়েবসাইট না। দ্যাট মিনস দ্য মেইল ইজ অ্যাকুরেট, ঠিক আছে, বোঝা গেছে স্যার বিষয়টা? সো হ্যাঁ, অবশ্যই টেস্টটা আমরা করবোই স্যার, ঠিক আছে। সো দেখেন আমরা কত সিম্পলি একটা লিডের লিস্ট তৈরি করতে, লিডগুলো বের করতে পারি। জাস্ট চিন্তা করতে হবে যে আমরা কোথায় পেতে পারি বিষয়, তাই না? আমার তো তাই মনে হয় স্যার।
এটা কোনো ব্যাপার এটা কোনো ব্যাপার না স্যার, এটা খুবই সহজ একটা প্রসিজার, ঠিক আছে? আপনি যদি একবার শিখে যান, মানে আমার কনসেপ্টটা যদি আপনি একবার বুঝতে পারেন স্যার, ঠিক আছে, ইনশাল্লাহ কোনোদিন আর প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? এবং এমন একটা সময় আসবে দেখা যাবে আপনাকে আর বায়ার রিকোয়েস্টটা সেন্ড করতে হচ্ছে না, মানে কাজ করে তো সময় পার করতে পারতেছেন না, বায়ারকে মানে এরকম জবে অ্যাপ্লাই করার সময় কই আপনার কাছে? আমি আজ লাস্ট 1 বছর হয়ে যাচ্ছে আমি কোনো বায়ার রিকোয়েস্ট সেন্ড করি না, আমি তো বায়ার রিকোয়েস্ট সেন্ড করার সময়ই পাই না, ঠিক আছে? তো আশা করি আপনাদেরও এমন দিন আসবে যখন আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করার সময় পাবেন না স্যার। বায়ার রিকোয়েস্ট সেন্ড করলে কাজ পাওয়া যাবে, কিন্তু এমনিতে যা কাজ আছে এগুলোই করাতে শেষ করা যায় না, নতুন কাজ নেওয়া আবার ঝামেলা। আর অলওয়েজ নতুন কাজের থেকে পেন্ডিং টাস্কগুলোকে কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, ঠিক আছে? আপনার যদি মনে হয় যে পেন্ডিং কাজ শেষ হতে আরও সময় লাগবে, সেই সময় নতুন কাজ নেওয়া যাবে না, কখনোই নতুন কাজ নেবেন না, ওকে? ওকে, ফাইন। আচ্ছা, চলেন তাহলে আমরা একটু বাইরের জন্য কিছু লিখি। সো অনেক সময় দেখা যায় যে কিছু ফ্রিল্যান্সার আছে যারা লেখে যে আমার নাম এইটা, ঠিক এরকম লেখে, দেখেন, হ্যালো, মাই নেম ইজ কি দেব, মাই নেম ইজ, আচ্ছা দিয়ে দিন, মাই নেম ইজ, আচ্ছা মাই নেম ইজ এইটা, ঠিক আছে? My name is NN. I am a freelancer in digital marketing. I am working in this platform last 10 years. I am very skillful and honest person. Checkmate. Okay. সো আমি আর না লিখি, এইটুকু লিখলে যথেষ্ট। কিছু ফ্রিল্যান্সার আছে যারা এই ধরনের মেসেজ লিখে থাকে বায়ারকে। কি ধরনের মেসেজ? হ্যালো, মাই নেম ইজ এইটা, আই এম এ ফ্রিল্যান্সার ইন ডিজিটাল মার্কেটিং, আই এম ওয়ার্কিং ইন দিস প্ল্যাটফর্ম অ্যাট লাস্ট 10 years. সে ওকে, আই এম ভেরি স্কিলফুল অ্যান্ড অনেস্ট পারসন। ওকে, ফাইন। সো আমার কথা হচ্ছে তুমি 10 years ধরে এই মার্কেট প্লেসে কাজ করো, তোমার মেসেজ এরকম কেন? একজন মানুষের যদি 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কি সে কখনো এই ধরনের বাজে মেসেজ লিখতে পারে? যদিও এটা বাজে না, তারপরে আমি যদি তুলনামূলক কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে বিষয়টা অনেক বাজে, কারণ এখানে যে নামটা ব্যবহার করেছে সেটা আপনার প্রোফাইলে আছে, আপনি যে একজন ফ্রিল্যান্সার সেটা আপনার প্রোফাইল বলেই দেয় যে এটা একটা ফ্রিল্যান্সারের প্রোফাইল, ঠিক আছে, সেলারের প্রোফাইল। আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন সেই ক্যাটাগরিও আপনি চুজ করে রাখছেন, আপনি কত বছর ধরে কাজ করেন সেটা আপনার প্রোফাইলের বয়স থেকেই বোঝা যাচ্ছে। এটাকে আলাদা করে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। ওকে, নেক্সট, আই এম ভেরি স্কিলফুল। আপনি কতটা স্কিলফুল নাকি সেটা আপনার প্রোফাইলের রিভিউ দেখেই বোঝা যায়। এই কথাগুলো লেখার কি কোনো প্রয়োজন আছে? এগুলো লেখার কোনো প্রয়োজন নাই। এগুলো যতদিন আপনি লিখবেন ইনশাল্লাহ আপনি ততদিন কোনো প্রকার কাজ পাবেন না, 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছে। কাজ তো দূরে থাকবে, আপনি বাইরের রেসপন্সই পাবেন না। বাইরে আপনাকে এরকম মেসেজ দেখলে বাইরে স্পাম করে দেবে। আর আমাদের দেশের এইটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম, ঠিক আছে?
নতুন ফ্রিল্যান্সার মার্কেটে এসেই ধরেন এই ধরনের মেসেজ লেখা বায়ারকে শুরু করে এবং দেখবেন কিছু সময় কাজ করে বলে দেয় যে না এগুলো তো হচ্ছে না, বায়ার আমাকে কাজ দেয় না, অন্যরা ঠিক কাজ পায় আমি পাই না, এগুলো আমাকে দেওয়া হবে না। এরকম চিন্তা ভাবনা করা ঠিক না। আপনাকে দিয়ে হবে, কিন্তু আপনার যোগ্যতার প্রমাণ দিতে হবে। ঠিক আছে স্যার, চলেন আমরা একটু ট্রাই করি যে আমরা একটা বায়ার রিকোয়েস্ট পড়ার পর সবার আগে মাথায় আসে আমরা কি দিয়ে শুরু করতে পারি। ওকে, শুরু করার বিষয়টা একটু আমি এক্সপ্লেন করি। সেটা হচ্ছে আপনি পুরো বায়ার রিকোয়েস্টটা একবার পড়ে নেবেন এবং এখানে বায়ার সব থেকে গুরুত্ব দিছে কোন বিষয়টাকে সেটা দিয়ে শুরু করবেন, বা আপনার কাছে মনে হচ্ছে কোন বিষয়টা সব থেকে চ্যালেঞ্জিং সেই বিষয়টা দিয়ে শুরু করবেন। ঠিক আছে, যেমন অ্যাজ এক্সাম্পল হিসেবে যদি আমি, হ্যাঁ স্যার বলেন, আমি বুঝিনি। হ্যাঁ আচ্ছা, আমি আপনাকে এখান থেকে একটা এক্সাম্পল দিই, আমি আবার বিষয়টাকে পড়ি। সো ক্লায়েন্ট ফার্স্ট লাইনে লিখছে যে আই নিড ইউ টু বিল্ড এ কন্ট্যাক্ট লিস্ট ফর অ্যাটর্নি ইন মেরিল্যান্ড, ইউনাইটেড স্টেট, and then like say at last 100 attorney. If you can generate a bigger list, then please do so. Okay, owners name, এখানে চাচ্ছে ওনার নেম, এই জিনিসগুলো চাচ্ছে। প্লিজ স্ক্র্যাপ দ্য ইমেল অ্যাড্রেস আর মেক শিওর দে আর ওয়ার্কিং। ঠিক আছে, ওকে ফাইন। ফার্স্ট যেটা ক্লায়েন্ট চাচ্ছে ইমেল লিস্ট তো নিবেই স্যার, ঠিক আছে, বাট সেগুলো কি হতে হবে, ওনার ইমেইল হতে হবে, ওনার্স ইমেইল ইফ পসিবল। দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট কিন্তু জেনেরিক মেইল চায় নাই। এখানে যেমন আমরা কি পাইছিলাম স্যার, দেখেন জেনেরিক মেইল পাইছিলাম, এই যে সরি এখানে আমরা কি পাইছিলাম দেখেন, এই যে জেনেরিক মেইল কি, এই যে info@, ক্লায়েন্ট এইটা চাচ্ছে না। মানে যদি না পাওয়া যায় তাহলে তুমি এটা দিয়ে দিও, সমস্যা নাই, কিন্তু ক্লায়েন্টের জন্য বেস্ট ট্রাই করতে হবে যে আপনাকে এই মেইলটা, ওই যে আমরা এই মেইলটা কালেক্ট করতে দেবো ক্লায়েন্টকে। ঠিক আছে, ওনার এই মেইলটা ক্লায়েন্ট আসলে রিকমান্ড করতেছে, তার এটা প্রয়োজন, নট এটা হচ্ছে জেনেরিক মেইল, আর এটা হচ্ছে ওনার্স মেইল বা পার্সোনাল মেইল। ঠিক আছে, বুঝাইতে পারছি স্যার? সো এই বিষয়টা মাথায় রাখবেন। তো ক্লায়েন্ট কিন্তু হাইলি রিকমান্ড করছে, কিন্তু বলে দিছে ওনার্স মেইল ইফ পসিবল মানে কি বোঝাই, যদি সম্ভব হয়, মানে ক্লায়েন্ট চাচ্ছে আপনি কাজটা করেন, ওনার মেইল হলে তা এই ইফ পসিবল বলতে এরকম বোঝায় যে আপনি কাজটা করেন, যদি মানে আপনি যদি পারেন যে ওনার মেইলগুলো খুঁজে বের করতে, তাহলে সেটা ক্লায়েন্টের জন্য অনেক ভালো হয়, বেস্ট হয়, তাই না স্যার? ক্লায়েন্ট এটাকে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, একটু মাথায় রাখবেন যে সে তার ওই ব্যক্তির মেইলটা চাচ্ছে, নট জেনেরিক মেইল। তবে যদি পাওয়া না যায় সেক্ষেত্রে আপনি ব্যক্তির মেইলটা দিতে পারেন। ওকে, বুঝাইতে পারছি আমি স্যার? সো সব থেকে ক্লায়েন্ট কোন বিষয়টাতে গুরুত্ব বেশি দিচ্ছে আমরা কি বুঝতে পারছি? ওকে ফাইন। সো নেক্সট যেটা আছে, সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওয়ার্কিং ইমেইল। এবং তিনি বলছে প্লিজ স্ক্র্যাপ মেইল অ্যান্ড মেক শিওর দোজ আর ওয়ার্কিং ইমেইল। ঠিক আছে, তার মানে সে বলছে মেইলগুলো ভ্যালিড হতে হবে 100%। দেন ক্লায়েন্ট পে করবে হচ্ছে আপনার 20 সেন্ট করে পার লিডে। ওকে, সো আমরা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় পেয়ে গেছি। এখন আর কি আমাদের কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই। এখন শুধু অ্যান্সারটা লেখার আগে একটা কাজ করবে, সেটা হচ্ছে লিড জেনারেশনের কাজে মেইনলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ইমেইল ইস্যু। ঠিক আছে, মানে ক্লায়েন্টের সব ধরনের ক্লায়েন্ট বা প্রায়
প্রায় সব ক্লায়েন্টেরই একটাই ডিমান্ড থাকে যে ইমেইলের বিষয়টা নিয়ে, ইমেইলটা ভ্যালিড হতে হবে, ইমেইলটা ভ্যালিড হতে হবে, ঠিক আছে, অ্যাকুরেট অ্যান্ড ভ্যালিড হতে হবে, অ্যাকুরেট অ্যান্ড ভ্যালিড হতে হবে। বোঝা গেছে স্যার? তো এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা থেকে আমরা যদি বের হতে চাই এবং বায়ার রিকোয়েস্ট যদি দ্রুত সেন্ড করতে চাই, তাহলে লিড জেনারেশনের জন্য আমাদেরকে একটা বডি স্ট্রাকচার তৈরি করে রাখতে হবে। ওকে, সো চলেন একটা বডি স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করি আমরা। বাই দ্য ওয়ে আরেকটা কথা, আমি যেটা তৈরি করতেছি এটা যেন আপনারা আবার কপি মাইরেন না, ঠিক আছে? তাহলে কি হবে জানেন? তাহলে হবে আপনারা এখানে 10 জন স্টুডেন্ট আছেন, 10 জন এটা তৈরি, আমি আমারটা কপি করছেন, 10 জনের মধ্যে 5 জন আমারটা কপি করছেন, এবং দেখা গেছে আপনারা 5 জনই একই বায়ারের মেসেজে রিপ্লাই দিচ্ছেন, একই মেসেজ। ইনশাল্লাহ স্যার আপনারা 5 জনের একজনও কাজ পাবেন না, ঠিক আছে? না, এটা হয়েছে, এটা কিন্তু হয়। আমি যদি আপনাকে এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? এবং এই এক্সাম্পল যদি আপনি দেখেন আপনার হাসতে হাসতে পেট ফেটে যাবে। আচ্ছা, হলো নেমে আচ্ছা, আচ্ছা, একটু একটু স্যার আমাকে সময় দেবেন, আমি জাস্ট একটা মেসেজে রিপ্লাই দেবো, ঠিক আছে? ওকে, সো এটা ছিল, ধরেন ঘটনা হচ্ছে, একটা ঘটনা বলি, ভালো লাগবে আপনাদের। এই ঘটনাগুলো থেকে উচিত শিক্ষা নেওয়া উচিত সবার, ঠিক আছে? ঘটনা হচ্ছে আপনার ধরেন 17-18 সালের ঘটনা, ঠিক আছে? এই সময় ধরেন প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সার বাংলাদেশে চলে আসে, সবাই ধরেন আপওয়ার্কে অ্যাটাক, সব ফ্রিল্যান্সাররা। সো এই সময়টাতে দেখা গেছে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সার বাংলাদেশে আসে এবং সবাই নতুন ফ্রিল্যান্সার, ঠিক আছে? সবাই ধরেন এই বিভিন্ন আইটি ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নেয় এবং মার্কেট প্লেসে আসে। মার্কেট প্লেসে আসার পর তারা আপওয়ার্কে অ্যাটাক দেয় সবাই বাংলাদেশে। এই সময়টাতে আপওয়ার্ক এত পরিমাণ ট্রাবল ফেস করছে যে সে আপওয়ার্ক তাদের রুলস স্টিক করতে একদম বাধ্য হয়েছে। আগে আপওয়ার্কে মাসে আপনি ধরেন 60টা করে কানেক্ট ফ্রি পাইতেন, যেখানে 30টা করে জবে অ্যাপ্লাই করা যাইত। আর এখন সেটা চেঞ্জ হয়ে এসেছে যে আপনাকে কানেক্ট পারচেস করতে হবে, ওতে এক একটা কানেক্টের দাম 15 সেন্ট, অর্থাৎ 30 সেন্ট ইনভেস্ট, 30 সেন্ট খরচ করলে একটা সর্বনিম্ন জবে বিট করা যায়, ঠিক আছে? অ্যান্ড দেন আরও কিছু, যে আপওয়ার্কে বলে না অনেকে যে আপওয়ার্কের প্রোফাইল খোলা যাচ্ছে না, এই ঝামেলা সেই ঝামেলা, অ্যাপ্রুভ হচ্ছে না প্রোফাইল। আমরা শুনছি কি না? শুনি নাই? হ্যাঁ, এটা না হওয়ার পিছনে সব থেকে কারণ হচ্ছে এই ফ্রিল্যান্সাররা, ঠিক আছে? এত পরিমাণে আপওয়ার্কে এরা প্রোফাইল খুলছে এক একটা ক্যাটাগরিতে, ঠিক আছে? আপনি বললে বিশ্বাস করবেন না, আপওয়ার্ক ওই ক্যাটাগরিতে আর ফ্রিল্যান্সারের লোড নিতে পারতেছে না। এই জন্য ওই ক্যাটাগরিগুলোতে ধরেন ফ্রিল্যান্সার এন্ট্রি বন্ধ করে দিচ্ছে, একদম বন্ধ, ঠিক আছে? মানে তাদের যে পরিমাণ বায়ার আছে, যে পরিমাণ জব পোস্ট হচ্ছে, ওকে, এত পরিমাণ যে ফ্রিল্যান্সার তখন অ্যাকাউন্ট খুলছে যে ওই ক্যাটাগরিগুলোতে এই ফ্রিল্যান্সার এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে।
ঠিক আছে, অনেক টেস্ট অনেক কিছু পার করে এখন ধরেন আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করা যায়। অনেক রুলস অনেক রেস্ট্রিক্টেড করে ফেলছে আপওয়ার্ক। সো এই যে আপওয়ার্কে যে ঝামেলা বা মানে যে ইস্যুটা এটা তৈরি করছে এই যে এই নতুন ফ্রিল্যান্সারগুলো, ঠিক আছে। এই যে তৈরি করছে নতুন, তো তারা কি করতো দেখেন, তারা কিন্তু ইংলিশ পারতো না, ঠিক আছে। ওই যে কোচিং সেন্টার যেখানে ট্রেনিং করছে ওখান থেকে প্রোফাইলটা তৈরি করে দিত, এবং তারা কাজ করতো কি দেখেন এরকম লিড জেনারেশন আপওয়ার্ক কভার লেটার, ঠিক আছে। সো এখানে কি লিখলাম আমি, লিড জেনারেশন আপওয়ার্ক কভার লেটার। গুগলে সার্চ করার পর আমি যদি যাই সেকেন্ড লিঙ্কটাতে, দেখেন ফুল প্রুভেন আপওয়ার্ক কভার লেটার, একটা ব্লগে 4টা কভার লেটার দেওয়া আছে। ওকে, লেটস সি। সো কই সেই কভার লেটারগুলো, হ্যাঁ এই যে কভার লেটারগুলো সুন্দর করে দেওয়া আছে স্যার, দেখতে পাচ্ছেন। ওকে, দেখ এখান থেকে তো কপি করা যাচ্ছে না, কপি করা যায় কোন থেকে, এখান থেকে মেবি কপি করা যাবে যদি। ওকে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কপি করে, মানে ই টু জেড কি সুন্দর ডিসক্রাইব করা আছে, দেখা যায় তো স্যার না। এখন কথা হচ্ছে আমি যখন লিখছি যে কি লিখছি, লিড জেনারেশন কভার লেটার ফর আপওয়ার্ক, এই যে কিওয়ার্ডটা লিখে আমি গুগলে সার্চ করছি, এটা কিন্তু গুগলে একটা র্যাঙ্ক কিওয়ার্ড, ঠিক আছে। এবং এই কিওয়ার্ডের এগেইনস্টে 3 নাম্বার সিরিয়ালে আছে এই ওয়েবসাইটটা। এখন এই ওয়েবসাইটটা থেকে যদি আমি এই কভার লেটারটা কপি করি, সাপোজ আমি এই কভার লেটারটা যদি কপি করি, তাহলে আমার মতো যে আরো ফ্রিল্যান্সার আছে, ঠিক আছে, যারা কপি মারে, তারা কি এটা কপি করবে না? এটা কিন্তু গুগলের টপ পেজে আছে, এটা কিন্তু কপি করার পসিবিলিটি আছে না? 100-তে 100% পসিবিলিটি আছে, ঠিক আছে। একটা জবে এই জব আর আপওয়ার্কে যখন জব আসে, ঠিক আছে, তখন আপওয়ার্কের ফিডটা কিন্তু এরকম থাকে, দেখেন আপওয়ার্কের ফিডটা কিন্তু এরকম থাকে। জব আসা মাত্র এখানে দেখেন লেখা আছে পোস্টেড 13 মিনিট এগো, এখানে দেখেন পোস্টেড 22 মিনিট এগো। সো এইরকম যদি জবগুলো এইরকম থাকে, এখানে যখন আপনি যখন দেখবেন, আপনি যখন পেজটাতে কারেন্টলি থাকবেন, তখন আপনি এটা দেখতে পাবেন যে 13 মিনিট আগে দাম করে গিয়ে এখান থেকে একটা জব এইরকম কপি করে নিলেন, গিয়ে ওখানে গিয়ে অ্যাপ্লাই করে দিলেন। আপনার মতো আরও 5 জন এই কাজটা যদি ওই জবে করে ফেলে, তাহলে ওই 5টা যখন দেখা যাবে যে বায়ার রিকোয়েস্ট সেম, তখন কি ক্লায়েন্ট ওদের কাজ দিবে বলেন? বাদ দিলে তো তাও কথা ছিল, ঠিক আছে, বায়ার ওদের মার্ক করে স্পাম করে দেয়, জানেন। যখন বায়ার তাদেরকে স্পাম করে দিচ্ছে, তখন কিন্তু ফাইবার আপওয়ার্কও তাদেরকে স্পাম করে দিবে। ওকে, সো এই যে বিষয়টা, এই বিষয়টার জন্য তারা দিনের পর দিন রাতের পর রাত, ঠিক আছে, বায়ার রিকোয়েস্ট সেন্ড করে গেছে, কিন্তু সরি এই জব অ্যাপ্লাই করে গেছে, কিন্তু কোনো কাজ পায় নাই। কাজ কেন পায় নাই, এইটা হচ্ছে তার সব থেকে বড় কারণ। এবং আপওয়ার্ক তাদের ফার্স্ট মডিফাই যেটা নিয়ে আসে, সেটা হচ্ছে যদি কোনো ফ্রিল্যান্সার তার ফ্রি কানেকশন দিয়ে একটি মাত্র কাজও না পায়, ঠিক আছে, অর্থাৎ যে 30টা ফ্রি কানেকশন থাকে, এইটা শেষ হয়ে গেছে, আপনি কোনো বাইরের রেসপন্স বা কোনো কাজ পান নাই, তাহলে আপনার প্রোফাইল সাসপেন্ড। এটা যখন নিয়ে আসলো, তখন তখন এই যে আইটি ট্রেনিং সেন্টারগুলো একটা বিজনেস শুরু করলো, রিভিউ নিলে আর প্রোফাইল সাসপেন্ড হবে না, ঠিক আছে। তখন অবশ্য একচোট খুব তারা বিজনেস করছে, কারণ একটা রিভিউ যদি নিতে যায়, দেখা যায় যে রিভিউয়ের পিছনে খরচ পড়ে আপনার, আপওয়ার্কে একটা $5 রিভিউ নিতে গেলে আপনার দেখেন খরচ পড়ে এদিকে থাকে আপনার $2, এই টোটাল আপনার $8 মতো খরচ পড়ে আপওয়ার্কে। $8 দাম হচ্ছে 8 64 640, ধরলাম 700 টাকার মতো খরচ আসে। এই 700 টাকা খরচ আসে, বাট তারা একটা $5 রিভিউর জন্য 2000 টাকা করে
স্টুডেন্টদের থেকে ওই সময় নিচে। ঠিক আছে, দেখছেন বিজনেসটা কোথায় ভাবা যায়। সে কোনো হ্যাঁ, সে কিন্তু কোনোদিন কাজও পাবে না স্যার, আমি ওপেনলি গ্যারান্টি দিচ্ছি, সে কোনোদিনই কাজ পাবে না। তারপরে এখন এই যে মানুষের থেকে টাকা নিয়ে নেওয়া, এতে মানুষের ধরেন এই জায়গাটার উপর বিশ্বাস উঠে গেছে। ঠিক আছে স্যার, তবে এটা একদিক থেকে অবশ্য ভালো হয়েছে যে ধরেন উটকো ঝামেলা যেগুলো, ঠিক আছে, উটকো ঝামেলাগুলো বিদায় হয়েছে। এখানে যারা আসবে, যারা সাকসেস হতে পারবে, তারা একদমই স্কিলফুল পারসন। এই জিনিসটা সব থেকে ভালো। আপনার তাহলে দেখা যাবে যে আমার যিনি কম্পিটিটর, তিনি একজন আমার মতনই এক্সপার্ট। সো এক্সপার্টের সাথে কম্পিটিশন করে মার্কেটে টিকে থাকা অনেক ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জিং বিষয়, এবং আই লাভ ইট। ঠিক আছে, আমার মতনই একজন আমার সাথে কম্পিটিশন করতেছে, আমি হয়তো বা দেখা গেল তিনজনের সাথে কম্পিটিশন করে তারা একজন দুইটা জিতে গেল, আমি একটা জিতলাম, একটা কম্পিটিশনে জিতে গেলাম। এটা আমার অ্যাচিভমেন্ট, এটা আমার ভালো লাগে। আমাকে যে সবগুলো জিততে হবে এমনটাও না। ঠিক আছে, আমি একটা জিততে পারলে যেটা সেটা আমার জন্য বেস্ট। ঠিক আছে স্যার। সো বিষয়টা আসলে আমি জাস্ট শুধু আপনাদের জানার এবং জেনে থাকার জন্য বলা। ঠিক আছে, এই ফ্রিল্যান্সিং এর ইতিহাসে সব থেকে খারাপ সময় গেছে 17-18 সাল। এই সময়টাতে যারা এক্সপার্ট ফ্রিল্যান্সার ছিল, বিশ্বাস করেন তাদেরও নাবিশ্বাস উঠে গেছে এই নতুন ফ্রিল্যান্সারদের অত্যাচারে। ক্লায়েন্ট ডিরেক্ট এসে এরকম বলে যে আমাকে একটা ফ্রিল্যান্সার, মানে যখন বিষয়টা হয়ে গেছে এরকম যে ক্লায়েন্টেরা তো তারা মনেই করে যে ফ্রিল্যান্সার মানে এক্সপার্ট। ঠিক আছে, তারা কখনো যাচাই বাছাই করতো না যে এই কাজ পারবে কি পারবে না প্রোফাইল দেখে, এইরকম যাচাই বাছাই। কারণ কেন যাচাই বাছাই করতো না? কারণ ওই 17 সালের আগে যে ফ্রিল্যান্সারগুলো ছিল তারা কিন্তু সবাই এক্সপার্ট ছিল, এবং ক্লায়েন্ট যার কাছে যাইতো সেই তার কাজটা করে দিতে পারতো সাকসেসফুলি। সো এই যে একটা মানে ক্লায়েন্টের যে একটা এনভায়রনমেন্ট ছিল যে হ্যাঁ, আমি যে ফ্রিল্যান্সারের কাছে যাই সেই আমার কাজটা করে দেবে, মানে পারবে। এই যে রেপুটেশন, এই রেপুটেশনটা ব্যবহার করে ক্লায়েন্ট তখন ক্লায়েন্টেরও এখানে দোষ দেওয়া যায় না। ক্লায়েন্ট তখন মার্কেটে এসে দেখা যেত যে অনেক নতুন ফ্রিল্যান্সার চলে আসছে, তো তাদেরকে যখন জব পোস্ট করতো এবং দেখতো যে ক্লায়েন্ট একটা জবে $500 জব পোস্ট করছে, সেখানে দেখা গেছে যে $20 $30 জবে অ্যাপ্লাই করে রাখছে। সো ক্লায়েন্ট তাদের সাথে কথা বলতো, কথা বলে দেখা যাইতো যে তারা কাজটা করে দিবে। মানে নতুন যারা ফিশার থাকে তারা কিন্তু চায় যে একটা কাজ পাইতে। কাজের বাজেট যদি $500 হয়ে থাকে, ডাজন্ট ম্যাটার, সে $20 হলেও এই কাজটা করে দেবে, কারণ তার একটা রিভিউ দরকার, তাই না? এই যে প্রবলেমটা, তখন ক্লায়েন্ট আসলে একটু কনফিউশনের ভিতরে পড়ে যায় যে $500 প্রজেক্টে সে $20 দিয়ে কীভাবে করে নিতে চায়। তখন সে ব্যাক করে, ধরেন ভালো ফ্রিল্যান্সার যাদের রিভিউ ভালো আছে বা তাদের প্রিভিয়াস ফ্রিল্যান্সারের কাছে ব্যাক করে, এবং ব্যাক করে তাদেরকে যখন অফার করে, তখন ও যে প্রিভিয়াস ফ্রিল্যান্সার ও বলে ঠিক আছে তোমার $500 প্রজেক্ট, আমি এটা তোমার জন্য 400-তে করতে পারবো। তখন ক্লায়েন্ট ডিরেক্টলি আমাকে এরকম অনেক ক্লায়েন্ট বলছে যে তুমি আমাকে বলতেছো যে 400-তে করে দেবা, বাট এইরকম একটা কয়েকজন ফ্রিল্যান্সার আমাকে একজন $20, একজন $30 বা $50 করে দিতে চাইছে। কেমনটা লাগে তখন বলেন? মানে ক্লায়েন্ট ধরেন $500 ইনভেস্ট করতে রাজি আছে, বাট তাদের কারণে ক্লায়েন্ট এখন কনফিউশনে পড়ে গেছে যে আমরা তাদের থেকে মনে হয় টাকা মেরে নিচ্ছি বা টাকা বেশি চাচ্ছি আমরা, এইরকম একটা টেন্ডেন্সি চলে আসে কিন্তু তখন ক্লায়েন্টের মাঝে। ক্লায়েন্ট কনফিউজ হয়ে যায় যে কী করবে সে এখন। ঠিক আছে, বিষয়টা হ্যাঁ, নতুনরা আসলে এই কাজটা করে ফেলছে, বাট আমি আমার স্টুডেন্টদের এইরকম করতে নিষেধ করি, আমি আপনাদেরকেও নিষেধ করি যে এইরকম করবেন না স্যার। আপনার প্রাইজিংটা সেম রাখবেন, ঠিক আছে, হয়তোবা যিনি আপনার থেকে ভালো আছে তার থেকে একটু কম রাখবেন, কিন্তু আপনার পরিশ্রমের দামটা রাখবেন। ঠিক আছে, আপনি একজন মানুষ, যদি ধরেন আপনি 8 ঘন্টা পরিশ্রম করেন, 8 ঘন্টা পরিশ্রম করলে আপনি যে পরিমাণ পারিশ্রমিক পাওয়ার ডিজার্ভ করেন, ধরলাম আমি 8 ঘন্টা পরিশ্রম করলে $1500 ডিজার্ভ করি, আপনি সেখানে $1200 দিয়ে রাখেন, সমস্যা আছে? বা একজন এক্সপার্ট, সে একটা প্রজেক্টে একটা কাজ 8 ঘন্টা করে সে $2000 ডিজার্ভ করে,
আপনি সেখানে 500 টাকা দিয়ে রাখেন, কোনো সমস্যা আছে? মার্কেটের কিন্তু রেটটাও কমলো না, আবার দেখা গেল যে আপনার যিনি টপ আছেন তার সাথেও আপনার ভালো কম্পিটিশন একটা হয়ে গেল, তাই না? মার্কেটের কোনো বাজে ইফেক্ট পড়বে? পড়বে না কিন্তু স্যার তখন, ঠিক আছে? সো এরকম যদি আমরা ভেবেচিন্তে কাজ করি, দেখেন একটা 8 ঘন্টা কাজের জন্য আমরা যদি 500 টাকাও নেই, সেটাও কিন্তু আমাদের জন্য লাভের, তাই না? কিন্তু এটা যদি আমাদের জন্য লাভের হলেও কম্পিটিটরদের কথা চিন্তা ভাবনা করেও এটা করা যাবে না স্যার। মার্কেটটাকে ব্যালেন্সে রাখতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে স্যার আমার একার জন্য কি আর কি হতে পারে, কতদূর কি হবে? স্যার আপনার একার জন্য কতদূর কি হবে তা জানি না, তবে এইটা সত্য যে একজন হাজারো ভালোর মধ্যে একজন একটা খারাপ থাকলে সেটা ওই একটা খারাপই সবকে পুরোটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কাজে ব্যাক করি। সরি, অনেক কথা বলে ফেললাম। সো ও 11টা বেজে গেছে, একটা ব্রেক নেবেন নাকি? আমার খুব পিপাসা পাইছে। ব্রেকের পর আসি, এটা নিয়ে কাজ করি। ওকে, এখন বাজে 11টা 11। আমরা কতই ব্যাক করি? ওকে ফাইন, তাহলে আমরা 40-এ ব্যাক করি, ঠিক আছে স্যার? ওকে, ঠিক আছে, সবাই আসবেন স্যার, কারণ বায়ার রিকোয়েস্টটা ইম্পর্টেন্ট। বায়ার রিকোয়েস্ট থেকে আমরা ম্যাক্সিমাম কাজ পাবো, ঠিক আছে? সর্বোচ্চ পরিমাণে কাজ পাবো। ওকে স্যার। শোনা যায় তো আমাকে, তাই না? স্ক্রিন কি দেখা যায় একটু কনফার্ম করবেন? ওকে ফাইন। সো ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ওকে স্যার, নো প্রবলেম। ক্লাসে ঠিক আছে, আমি প্রেজেন্ট করে দেবো, না সমস্যা নেই। হ্যাঁ দেব। আচ্ছা, আমরা বায়ার রিকোয়েস্ট নিয়ে কথা বলতেছিলাম, কিভাবে একটা বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়। সো এখানে দেখেন, আমি আগেও বলছি, এখনো বলে দিচ্ছি, আবার একবার বলে দিই যে এই জবটাতে সব থেকে মোস্ট ডিমান্ডেবল পার্ট বা মোস্ট চ্যালেঞ্জিং পার্ট যেটাকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে এই ল ফার্মগুলোর ওনারদের খুঁজে বের করতে হবে। অ্যান্ড দেন আরেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার মেইলগুলো অ্যাকুরেট এবং ভ্যালিড হতে হবে, ঠিক আছে? সো এই বিষয়টা করার আগে আমরা কিছু একটা বডি তৈরি করে নেব, যেমন মেইল নিয়ে, ঠিক আছে? আমার মেইল ভেরিফাই যে প্রসেসটা থাকে, এই প্রসেসে আমি কি কি স্টেপ পার করি মেইল ভেরিফাই করার জন্য লিগ্যালি, ঠিক আছে? আমি লিগ্যালি ব্যবহার করি যে এখানে দিলাম যে why my all email are very আচ্ছা সেগুলো কি লেখা যায় why my email list are 100% working। দেন এখানে আমি লিখে দিই যে এক নম্বরে থাকবে ধরেন each email verified, বানান মনে ভুল গেছে, ঠিক আছে? আমি একটু দেখে নিই। আচ্ছা,
আমরা যখন লিখবো তখন আমরা লিখবো হচ্ছে গুগল ট্রান্সলেট হয়ে লিখবো, তাহলে হবে কি বানান এবং গ্রামেটিক্যাল যে ইস্যুগুলো আমরা অজান্তেই ছেড়ে যাব সেই ইস্যুগুলো এখানে আইডেন্টিফাই করে দেবে। ঠিক আছে, ইচ ইমেল ভেরিফাইড বাই বুক ইমেল ভেরিফায়ার। ঠিক আছে, সো ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে ইচ ইমেল ভেরিফাইড বাই দ্য বুক ইমেল ভেরিফায়ার। ঠিক আছে, এটা আমি এখানে রেখে দিলাম। দেন আরেকটা অপশন লিখি, সেটা হচ্ছে মেল ইমেল অ্যাকুরেসি মেল অ্যাকুরেসি tested by linking cell snap profile. ওকে ফাইন। সো এগুলো হচ্ছে আমাদের ধরেন মেইলকে অ্যাকসেপ্ট, মানে মেইল যে আমাদের ভেরিফাইড তার একটা লিগাল প্রুফ। ঠিক আছে, এগুলোকে বলা হয় লিগাল প্রুফ এবং এই বিষয়গুলো ক্লায়েন্ট জানে যে মেইলগুলো এইভাবে ভেরিফাই করা হয়। দেন আসেন মেইল সোর্স ইজ হান্টার, লিঙ্কডইন and mail source is Hunter, LinkedIn and Zoom-info দিয়ে দিতে পারি, সমস্যা। ওকে, আর কি দেওয়া যায়? আর আছে আপনার ধরেন মেইল ভেরিফায়ার প্রসেস গেল, মেইল অ্যাকুরেসি গেল, মেইল সোর্স গেল, তাই না? আরেকটা দেওয়া যায়, সেটা হচ্ছে আপনার let me think, আচ্ছা 0% email bounce rate. 0% email bounce rate, otherwise আচ্ছা আচ্ছা বোনাস হয়ে গেছে না, বাউন্স সি হবে, বাউন্স হবে। ঠিক আছে, 0% ইমেল বাউন্স রেট, আদারওয়াইজ রিফান্ড পলিসি রিফান্ড পুলিশ হয়ে গেছে নাকি, পলিসি অ্যাপ্লিকেবল। ওকে, দেখছেন লিখতেছি তাও বানান মানে ভুল ধরতে হইছে। ঠিক আছে, 0% ইমেল বাউন্স রেট, আদারওয়াইজ রিফান্ড পলিসি অ্যাপ্লিকেবল। ওকে, সো এই কয়টা বিষয় যদি আমরা এখানে উল্লেখ করি আমাদের বায়ার রিকোয়েস্টে, ফাইন। এইটা হচ্ছে আমাদের বডি লিড জেনারেশনের জন্য। ঠিক আছে স্যার, যে জায়গা থেকে আপনাকে ইমেল বের করতে বলবে সেই জায়গাতে এটা আমাদের বডি। এখন একটা কারণ হয়ে গেছে দাঁড়াইছে, সেটা হচ্ছে আমি এটা আপনাদের দিয়ে দিতাম, বাট আপনাদের যদি দিয়ে দেই তাহলে আপনারা সবাই এটাতেই অ্যাপ্লাই করবে।
আর এটা দিয়ে যদি সবাই অ্যাপ্লাই করেন তাহলে কেউ কাজ পাবেন না। বিষয়টা কিন্তু খুবই খারাপ একটা বিষয়, ঠিক আছে? আর আমি আপনাদের বলবো এই মেথডটা ফলো করেন, বাট আমার কন্টেন্টগুলো ফলো করবেন না, ঠিক আছে স্যার? ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, এক মিনিট, আমি সবগুলো দেখাচ্ছি, সমস্যা নাই, আমি আপনাদের দেখাচ্ছি, ইচ পার্ট আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? ওইটা নিয়ে টেনশন করতে হবে না। শুরু যখন করছি শেষটাও একবারে সাকসেসফুলি করে দেবো, আমি দেখাবো কোথায় সাবমিট করবেন, কেন সাবমিট করবেন, কিভাবে সাবমিট করবেন, ঠিক আছে? দেখাচ্ছি স্যার, আমি আগে লিখে নেই, লিখে নিয়ে দেখাচ্ছি। ওকে, তো আমার চ্যালেঞ্জিং, এখন আসেন যে চ্যালেঞ্জিং বিষয় বা মানে বাইরের যে হাইলি রিকমান্ড যে বিষয়গুলো, যেমন ওনারের ইমেল ভেরিফাই, এই এই বিষয়গুলো এখন আমরা ফার্স্টে উল্লেখ করব। এটা হবে বডি, ঠিক আছে? এটা আমাদের সব অ্যাপ্লাইয়ের সাথে এটা থাকবে, অর্থাৎ আমরা যে ইমেল, মানে যে ক্লায়েন্টরা ইমেল চাবে তাদেরকে এইটুকু আমরা ইনক্লুড করে দেবো, যেটা আপনারা আপনাদের মতো করে লিখে রাখবেন, ঠিক আছে? আমি যেমন আমার মতো করে লিখে রাখছি, এখানে আমরা লিখি, দেখেন বলতেছে তার অ্যাটর্নি লিস্ট দরকার। সো ফার্স্টে আপনাকে হাই হ্যালোটা বলতে পারেন সর্বোচ্চ, বা আপনি কি, বা আপনাকে এটা পারেন কি না, এগুলো লেখার কোনো দরকার নেই। জাস্ট বায়ার যা বলছে আপনি সেটা খালি এখানে পসিবল কি না সেটা বলে দেবেন, ঠিক আছে স্যার? সো বায়ার ফার্স্টে বলছে যে তার 100টা অ্যাটর্নি লিস্ট লাগবে, যেটা বেশি হলেও সমস্যা নেই, এবং সে বলছে তার লোকেশন হচ্ছে মেরিল্যান্ড, ঠিক আছে? সো মেরিল্যান্ডে স্যার 100টা অ্যাটর্নি লাগবে, বেশি হলেও সমস্যা নাকি, ফাইন। তাহলে আমরা এখানে লিখি ওয়েল, বা লিখি ওয়েল, সরি। সো এখন আমি দেন বায়ার রিকোয়েস্ট লিখতেছি ওয়েল, আমি আমি একটু চ্যাটে এখানে লিখি, ভুলগুলো কারেকশন হয়ে যাবে, ঠিক আছে স্যার? এখানে লিখি যে ওয়েল, I have source, I have a source that I have a source that able to build maximum ভুল গেছে। Well, I have a source that able to build maximum 1000 build a maximum 1000 checkmate, maximum 1000 attorney list that located in Maryland, USA. Maryland, USA. That located in Maryland, USA. So স্যার দেখেন, আমি বায়ার আমাকে ধরেন এইটুকুর মধ্যে যা বলছে সেটা কিন্তু আমি এক লাইনে তাকে অ্যান্সার করে দিছি, এক লাইনের মধ্যে করে দিতে পারি নাই? ওকে, এখন এটা আমি কপি করে আমার এখানে রেখে দিলাম, এখানে আমার কোনো বানান ভুল নেই, গ্রামেটিক্যাল ভুল নেই, কিচ্ছু নেই। নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে আই নিড দ্য ফলোয়িং ইনফরমেশন ফর ইচ অ্যাটর্নি, তার এই 5টা অ্যাটর্নির ফলোয়িং ইনফরমেশন প্রয়োজন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইমেইল। সো আমরা এই 5টা নিয়ে কথা না বলি, জাস্ট বলবো হ্যাঁ আপনার 5টা ফলোয়িং, আচ্ছা আমি লিখি your 5 data point information
good parties each firm law কই গেল রে law firm and the good parties each law firm has owner email okay, and the good parties each law firm has owner email. So আমি পরেরটার অ্যানসারও করে দিলাম, ক্লায়েন্টের যে চয়েস ছিল সেটার অ্যানসার করে দিলাম। আমি এটাকে কপি করে রেখে দিই এখানে, পরে আমি বিষয়গুলো আরো ইলাবোরেটলি বলতেছি, আগে আপাতত লিখে নিই। Then last point হচ্ছে scrap the mail and make sure this mail is working. Okay. I accept your payment condition. I accept your payment condition and I attested a ঠিক আছে, আমি এটুকু লিখে দিলাম। ফাইন, আচ্ছা আমি যে বায়ার রিকোয়েস্টটা পাইছি এটার এগেইনস্টে আমি একটা বায়ার রিকোয়েস্টের অ্যান্সার লিখছি এইটুকু, ঠিক আছে, এবং আমি চেষ্টা করছি বায়ারের প্রতিটা বিষয়টাকে আমার এখানে উল্লেখ করা, ঠিক আছে। যেমন এখানে বায়ার বলছে, আমি আবার প্রথম থেকে আপনাদের বলে দিচ্ছি, যেমন এখানে বায়ার বলছে আই নিড ইউ টু বিল্ড এ কন্ট্যাক্ট লিস্ট অফ অ্যাটর্নি ইন মেরিল্যান্ড, আমি এটা এখানে উল্লেখ করে দিছি। আই হ্যাভ এ সোর্স দ্যাট অ্যাবল টু বিল্ড এ ম্যাক্সিমাম 1000 লিস্ট অফ অ্যাটর্নি, ম্যাক্সিমাম 1000 অ্যাটর্নি লিস্ট। ওকে, তাহলে আমি কি বললাম স্যার, যে অ্যাটর্নি লিস্ট আমার কাছে আছে দ্যাট লোকেটেড ইন মেরিল্যান্ড, তার মানে মেরিল্যান্ডের 1000-এর উপর ক্লায়েন্ট কি চাইছে, অ্যাট লাস্ট 100, আমি বলছি কি ম্যাক্সিমাম আমার কাছে 1000 আছে, সেটা ম্যারিল্যান্ডে। বিষয়টা কি বোঝা গেছে স্যার? ওকে, তাহলে আমি ক্লায়েন্টের, দেখেন আমি চেষ্টা করছি ক্লায়েন্টের প্রতিটা লাইনের অ্যান্সার করতে, ঠিক আছে। দেন এখানে ক্লায়েন্ট বলছে যে সে বেশি হলেও সমস্যা নেই, এই জন্য আমি 1000 দিয়ে দিছি। আই অ্যাকসেপ্ট ইউর পেমেন্ট, আচ্ছা এখানে কি বলছে, তিনি দিয়ে দিচ্ছে হচ্ছে কন্ডিশন দিয়ে দিচ্ছে 5টা, এই 5টা ইনফরমেশন তার লাগবে, এবং আমি এটা বলে দিচ্ছি যে দেখেন ইয়োর 5 ডেটা পয়েন্ট ইনফরমেশন অ্যাভেলেবেল টু মি, মানে আপনার এই যে 5টা ডেটা পয়েন্ট আপনি এখানে উল্লেখ করছেন, এই 5টা ডেটা পয়েন্টের 5টা যে ডেটা পয়েন্ট আছে, এই 5টা ডেটা পয়েন্টের ইনফরমেশন আমার কাছে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড দ্য গুড
পার্টিজ ইচ ল ফার্ম হ্যাজ অ্যান ওনার ইমেল, যেটা ক্লায়েন্ট এখানে বলছে ওনার ইমেল ইফ পসিবল। সো আমি স্মুথলি এখানে এটা ফিক্স করে দিছি, ঠিক আছে, বোঝা গেছে স্যার? দেন ক্লায়েন্ট বলছে যে সে শুধুমাত্র ভ্যালিড মেইলের জন্য পে করবে। ওকে, আই অ্যাকসেপ্ট ইউর পেমেন্ট কন্ডিশন অ্যান্ড আই অ্যাটাস্টেড এ স্যাম্পল ফাইল, প্লিজ চেক অ্যান্ড ইনফর্ম মি ইফ নিড এনিথিং চেঞ্জ। সো আমি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা স্যাম্পল ফাইল তৈরি করছি এবং সেটা অ্যাটাস্টেড করছি। তো তোমার ক্লায়েন্ট যদি ইচ্ছা করে সেটা চেক করে আমাকে ইনফর্ম করবে যদি আর কোনো কিছু চেঞ্জ করা না লাগে। দেন এই যে এখানে বলছে যে মেকিং শিওর দে আর ওয়ার্কিং ইমেইল, ঠিক আছে। সো এখানে আমি লিখে দিয়েছি হোয়াই মাই মেইল লিস্ট আর 100% ওয়ার্কিং। এটা কিন্তু আমি এখানে ক্লায়েন্টকে আলাদা করে বলে দিছি এবং এটা প্রতিটা এর ভিতরে থাকবে। লিখে দিছি ইচ মেইল ভেরিফাইড বাই বুলক ইমেইল ভেরিফায়ার। সো আমরা বুলক ইমেইলটা কীভাবে ভেরিফাই করতে হয় জানছি, আরও জানবো আমরা, কিছু বাকি আছে। আমি একটু সার্ভারটা রেডি করে নিয়ে তারপরে আমি ব্যাক করবো ওখানে। দেন আসেন লিখছি ইমেইল অ্যাকুরেসি টেস্টেড বাই লিঙ্কিং সেলস নেভিগেটর। সো আমরা জানি লিঙ্কিং সেলস নেভিগেটরটা হচ্ছে সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম যেখানে সবারই প্রোফাইল পাওয়া যায়, ঠিক আছে স্যার। দেন আসেন ইমেইল সোর্স ইজ হান্টার লিঙ্কিং এবং জুম ইনফো। আমরা জানি হান্টার এবং জুম ইনফোতে মেইল প্রোভাইড করা হয় যেসব লিঙ্কিং মেম্বাররা থাকে। ওকে, সরি, জুম ইনফোতে আপনি লিঙ্কিং মেম্বারদের ইমেইল পাবেন, আর হান্টারে যারা লিঙ্কিংয়ে নাই তাদেরও পাবেন, যারা লিঙ্কিংয়ে আছে তাদেরও পাবেন, ঠিক আছে। তবে এই দুইটাই কিন্তু পেইড। ওকে স্যার, বাট আমরা পেইডে করবো না, আমরা কাজ করার সময় ফ্রিতে করব, কিন্তু নাম উল্লেখ করবো যে আমরা পেইডে কাজ করতেছি। কারণ পেইডের কথা না বললে ফলে ফ্রিতে যদি বলেন তাহলে ক্লায়েন্টেরা কাজের উপর খুব একটা বিশ্বাস করে না এবং আপনাকে চুজও করবে না। তো সবাই আমরা যারা সবাই কাজ করি তারা এইরকম কথাই বলে থাকি যে আমরা পেইড ইউজ করি। তো তুমি পেইড নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অ্যান্ড দেন আসেন লেখা আছে 0% ইমেল বাউন্স রেট। সো আমি তার পেমেন্টের এগেইনস্টে বলছি যে ইমেল বাউন্স রেট হবে 0%, আদারওয়াইজ দ্য রিফান্ড পলিসি ইজ অ্যাপ্লিকেবল। আমরা এমনটা বলবো না যে না হলে তোমার টাকা আমরা ফেরত দিয়ে দেবো, এমনটা বলবো না কিন্তু, ঠিক আছে। আমরা বলবো রিফান্ড পলিসি অ্যাপ্লিকেবল, যেমনটা বড় বড় কোম্পানিরা করে থাকে, যে বলে যে এরকম যে আপনি আমাদের এই সার্ভিস নেন, যদি ভালো না লাগে রিফান্ড করে দিবেন, টাকা ফেরত পেয়ে যাবেন। তাদের ফর্মে কি লেখা থাকে যে টাকা ডিরেক্ট ফেরত দেওয়া হবে? লেখা থাকে না, কিন্তু লেখা থাকে রিফান্ড পলিসি অ্যাপ্লিকেবল। সো পলিসির ভিতরে কী আছে না আছে সেটা আমি ফিক্স করে নেব। যদি ক্লায়েন্টের সাথে ঝামেলা হয়ে যায়, ঠিক আছে, আমার পলিসির ভিতরে নাই যে টাকা রিফান্ড করে দেওয়া। ওকে, তো এখন যেটা হবে সেটা হচ্ছে তোমাকে অন্য কোনো সার্ভিস পারচেস করতে হবে, আদারওয়াইজ আচ্ছা অন্য কোনো সার্ভিস পারচেস করতে হবে, ঠিক আছে। বা দেখা গেল যে যদি ক্লায়েন্ট বেশি ঘাটতে আরম্ভ করে তাহলে তখন আপনি ফাইবারের যে রিফান্ড পলিসি আছে সেটা অ্যাপ্লিকেবল করে দিতে পারেন এবং সিম্পলি বায়ারকে রিফান্ড করে দিতে পারেন কোনো প্রকার ইফেক্ট ছাড়া, ঠিক আছে স্যার। এই জন্য আমি বলছি যে রিফান্ড পলিসি অ্যাপ্লিকেবল। অ্যান্ড দেন থ্যাংক ইউ ফর ইয়ার টাইম। বলেন স্যার, কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নাই? ওকে ফাইন, যেহেতু আপাতত কোশ্চেন নাই তাহলে কি করবেন? প্র্যাকটিস করবেন বাসায়? প্র্যাকটিস করা দরকার না? হ্যাঁ স্যার, বায়ার রিকোয়েস্টটা প্রতিদিন আসবে স্যার, বায়ার রিকোয়েস্টগুলো প্রতিদিন সেন্ডও করতে হবে, তাই না? আপনার গিগটা অ্যাক্টিভ আছে কিনা স্যার একটু কনফার্ম করবেন। ওকে, লিঙ্কটা বুকমার্ক করে রাখা উচিত ছিল।
নো প্রবলেম, সমস্যা নেই স্যার। 1 মিনিট একটু টাইম দিবেন আমাকে, দেখতেছি আমি। জি স্যার। দেখেন লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, একটু চেক করেন। জি হ্যাঁ দিয়ে দিচ্ছি স্যার। আপনাদের দিনাজপুরে কারেন্ট নাই স্যার? আচ্ছা আচ্ছা, ওকে স্যার, সমস্যা নেই, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। অ্যাটেন্ডেন্স নিয়ে টেনশন করতে হবে। হ্যাঁ, আপনার গিগ এখনো অ্যাক্টিভ হয় নাই স্যার, সার্চ রেজাল্টে আসে না, এই জন্য ইমপ্রেশন বাড়তেছে না, ঠিক আছে? কবে গিগ তৈরি করছেন স্যার? তারপরেও এটা এরকমই আছে না? সুফ, ঝামেলা। না পিকচার কি কপি করছেন তাহলে? আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি গিগটাকে ডিলিট করবেন, ঠিক আছে স্যার? এবং গিগে যে ইনফরমেশনগুলো আপনি রাখছিলেন ওইগুলো কপি করে ওখানে টাইটেলটাকে সেম রেখে ইমেইল, ফোন নাম্বার, এইগুলো যে লিখছেন এই লেখাগুলো চেঞ্জ করবেন, মানে রিমুভ করে দেবেন, লেখাগুলোকে কেটে দেবেন, ঠিক আছে? কারণ ওই লেখাগুলোর জন্য অনেক সময় রিভিউ রাখে অটোমেটিক, তো আপনাকে ইমেইল তো ফাইবার লেখা সাপোর্ট করে না। সো যদি কোনো এরকম দিয়ে থাকেন কিংবা কোনো ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখেন, সেক্ষেত্রে ওগুলো রিমুভ করে আবার নতুন একটা গিগ তৈরি করে সাবমিট করেন, দেখেন কি হয়। হ্যাঁ দেখেন, সমস্যা নেই। জি করতে পারবেন স্যার, সমস্যা নেই, কিন্তু বেশি করার প্রয়োজন কি? আচ্ছা, যারা পেন্ডিং আছে তারা একটু এই কন্ডিশনাল ওয়ার্ডগুলোকে রিমুভ করে একবার সাবমিট করে দেখবেন অ্যাপ্রুভ হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, এগুলো রিমুভ করে সাবমিট করবেন, তারপরে অ্যাপ্রুভ যখন হয়ে যাবে তখন ইউজ করবেন। আচ্ছা, কে কে আসলে একটু আরেকবার বলবেন, আমি অ্যাটেন্ডেন্সগুলো কারেকশন করে দিই। অনেক আচ্ছা, অনেক সাহা আছেন তো না? ওকে স্যার। জাহিদ হোসেন, হ্যাঁ পেয়েছি, প্রেজেন্ট। হ্যাঁ পাইছি স্যার। আর কি আছেন স্যার, বলেন একটু। আবদুল্লাহ ইসলাই, হ্যাঁ করে দিছি স্যার আপনাকে। আমরা দুজনেই তো নতুন আসলেন না স্যার? হ্যাঁ করে দিছি, ঠিক আছে। সো এখন আসেন বায়ার রিকোয়েস্টটা আমরা সাবমিট করব কিভাবে, ঠিক আছে স্যার? চলেন আমরা একটু আগের পিসিতে ব্যাক করি। হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার।
সাবমিটেড লেখা মানে আপনার গিগটা সাবমিট হয় নাই স্যার, অ্যাপ্রুভ হয় নাই সার্চ রেজাল্টে আসার জন্য। স্যার আপনি এতগুলো গিগ কেন? ও আচ্ছা আচ্ছা, কাজ বাজ কি পাইছেন? এই ফাইবারের কাজ পাইতে 1.5 মাস লাগে নাকি? 10 থেকে 15 দিন ফাইবারে কাজ করলে ওয়ার্ডারের অভাব থাকে না, আপনি আবার 1.5 মাসে নিয়ে গেছেন। পিকচারের যে ইমেল লিস্ট লিখছেন, পিকচার চেঞ্জ করবেন কন্টেন্ট আসেন থেকে। এই যে এখানে প্রাইজিং বারে ইমেল লিখছেন, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইনফর্ম লিখছেন, এগুলো লেখা যাবে না স্যার। ইমেল, কন্ট্যাক্ট, ফোন নাম্বার এই কথাগুলো লেখা যাবে না। এগুলো একটু এই গিকটা ডিলিট করবেন করে এগুলো ছাড়া, ঠিক আছে, এগুলো ছাড়া একটু সাবমিট করে ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। জি ঠিক আছে স্যার, ওকে। স্ক্রিনটা শেয়ার করি। ওকে স্যার, দেখা যায় তো না? আচ্ছা স্যার, একটু কনফার্ম করেন যে আপনাদের মধ্যে যারা মোবাইল থেকে ফাইবার কি আপনাদের মোবাইলে অ্যাপস ডাউনলোড করা আছে? অবশ্যই অ্যাপস মোবাইলে ডাউনলোড করে রাখবেন এবং দিনে দিনটা 24 ঘন্টার মধ্যে আপনারা ধরেন 70 বার করে অ্যাপসে ঢুকবেন, ঢুকে ঢুকে ট্রাই চেক করবেন কেউ মেসেজ দিচ্ছে নাকি, রিলোড দিয়ে ট্রাই করবেন। কারণ নিপা 2 দিন আগে একটা বায়ার তাকে মেসেজ করছে ডিরেক্ট, ঠিক আছে, সে 2 দিন পর রিপ্লাই করছে, তার রেসপন্স টাইম 2 দিন হয়ে গেছে। তো এত, হ্যাঁ প্রোফাইলেই তো দেখাবে স্যার, এটা প্রোফাইলেও দেখাবে, তখন আপনি নতুন ক্লায়েন্টের রেসপন্স পাওয়া খুবই খুবই কমে যাবে, সম্ভাবনা কমে যাবে, ঠিক আছে। বায়ার মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু মানে রিকোয়ারমেন্ট যদি বড় হয়, সঙ্গে সঙ্গে মেসেজ দিবেন যে লেট মি চেক ইউর রিকোয়ারমেন্ট, তারপরে আপনি রিকোয়ারমেন্ট চেক করে 2 ঘন্টা 3 ঘন্টা পর রেসপন্স করলেও সমস্যা নেই, ঠিক আছে। ওকে ফাইন, ওকে। কারেন্টলি আমি তো এখানে ঝামেলা হয়ে গেল, কোনো বায়ার রিকোয়েস্টই দেখতেছি না। একটু আপনাদের দেখাইতে আসলাম। কি করবো, ওয়েট করবো? সেটাই ভাবতেছি, ওয়েট করা ছাড়া তো কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার পজিটিভ রেটিং 90%-এর নিচে চলে আসছে, ঠিক আছে স্যার। পজিটিভ রেটিং 90%-এর নিচে আসলে আপনি কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন না বা বিট করতে পারবেন না। এটা থেকে বাঁচার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিছু পজিটিভ রিভিউ নিতে হবে, ইলিগালি পারচেস করে নিতে হবে, তাহলে আপনি ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, অথবা আপনাকে অন্য ক্লায়েন্টের জন্য ওয়েট করতে হবে, ক্লায়েন্ট কখন আসবে আপনাকে কাজ দেবে, সেই কাজ আপনি করে দিবেন, তারপর সেই ক্লায়েন্টকে অবশ্যই 5 স্টার রেটিং দিতে হবে, দেন আপনার এটা ইমপ্রুভ হবে, ঠিক আছে স্যার। হ্যাঁ, এই হচ্ছে আসলে বিষয়, কিছু করার নাই।
আচ্ছা আপনাদের বাইরে, হ্যাঁ স্যার বলেন। স্যার আমাকে একটা বায়ার মেসেজ দিছে স্যার, আমি বুঝতেছি না কি বলছে। কখন মেসেজ দিচ্ছে স্যার? স্যার 2 ঘন্টা আগে। আর মেসেজে রিপ্লাই দিচ্ছেন? না স্যার দিইনি। এই তো স্যার একটা ভুল করে ফেলছেন। আমি কালকে থেকে বলতেছি বায়ার মেসেজ দিলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিবেন। কারণ এই প্রোফাইলগুলো, প্রোফাইলগুলো ডাউন হয়ে গেলে আমি আপ করবো কিভাবে, আপনাদের কাজ ধরাই দিব কিভাবে? স্যার বায়ারকে মেসেজ দেন, লেট মি চেক। স্যার আমি হচ্ছে যে বায়ারকে রিপ্লাই 5 মিনিটের মধ্যে মেসেজ দিছি, তো দেখাচ্ছে যে রেসপন্স দিতে 1 আওয়ার। 1 আওয়ার ভালো, 1 আওয়ার হচ্ছে সর্বনিম্ন। ঠিক আছে, ওখানে তো মিনিট সেকেন্ড আসে না, 1 আওয়ারের নিচে নামে না, 1 আওয়ার সর্বনিম্ন, ওটা গুড। আর 1 আওয়ারের উপর যাওয়া যাবে না। এখন যে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। এমন যা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? হ্যাঁ স্যার বলতেছি স্যার। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। স্যার আর ফোনে কারেন্ট আসছে স্যার। আচ্ছা সমস্যা নেই, অ্যাপসে যান। ওকে স্যার। Can you help me to find a supplier for dropshipping store that can ship high quality African cloth to USA customer in less than 24 to the days? I want to be able to place the order through my Shopify store when the customer place an order. হ্যাঁ মেসেজ দেন যে ইয়েস আই ক্যান ডু ইট, সরি ইয়েস আই ক্যান ডু না, আমি একটু ফর্মালি লিখে দিই, 1 মিনিট। আপনি লিখবেন বানান কি ভুল যাচ্ছে আজকে। এই মেসেজটা একটু বায়ারকে দিয়ে দেন, আর সাথে সাথে এটাও দিয়ে দিবেন যে কপি হয় না। স্যার হচ্ছে। ওকে, সো আর বাকিরা যেন চিন্তা ভাবনা করেন না যে বাইরে এরকম মেসেজ দিবে স্যার আমাদের কনভারসেশন করে দিবে, এরকম চিন্তা ভাবনা আছে কি মাথায়? না স্যার বলছি স্যার নেক্সট ওয়েট করি। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, হাউ ম্যানি হবে, আমি মেয়ে লিখে ফেলছি ওটা একটু। আচ্ছা, দিয়ে দিয়েছেন, পাঠাই দেন। সমস্যা নেই, পাঠাই দেন। পাঠাই দিয়ে হ্যাঁ একটা স্টার চিহ্ন দিয়ে দিয়ে দেন, কারেকশন করে নেবে ক্লায়েন্ট। 1 স্টার। আচ্ছা হোক, সমস্যা নেই, দিছেন। সো এখানে ড্রপ শিপিং বলতে কি বোঝায়? এখন এই ঝামেলাটা তো বাইজা গেল অন্য জায়গায়। এক এক ক্লায়েন্টের এক একটা রিকোয়ারমেন্ট, এতগুলো রিকোয়ারমেন্টের ডিমান্ড আমি আপনাদের বুঝাই কি করে বলেন? এগুলো তো আপনাদের নিজেতে বুঝে বুঝে নিতে হবে স্যার। যেমন বলছে ড্রপ শিপিং স্টোর, ওকে, আপনাকে গুগলে সার্চ করে দেখতে হবে ড্রপ শিপিং মানেটা কি, সাপ্লায়ার মানেটা কি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হবে, সমস্যা নেই, কিন্তু এই যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে এইটা পাওয়ার সাথে সাথে করতে হবে কি, আপনাদের গুগলে গিয়ে সার্চ করে দেখতে হবে আসলে ড্রপ শিপিং মানেটা কি। জিনিসটা আগে বুঝতে হবে আপনাকে নিজে থেকে, ঠিক আছে? উইকিপিডিয়া দেখবেন, গুগলে সার্চ করলে বিভিন্ন ব্লগ দেখবেন, আপনার টপিকসটাকে সুন্দর করে বর্ণনা করছে। জাস্ট একটু স্টাডি করে নিলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ড্রপ শিপিংটা কী। দেন আপনি তাহলে তারপরে যখন এটা বুঝতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এদেরকে কীভাবে খুঁজে বের করতে হবে সেটা খুঁজে পাওয়া গেছে। সো ড্রপ শিপিংটা কী আমি একটু এক্সপ্লেন করে নিই, যেহেতু সরাসরি মুখের সামনে পেয়ে গেলাম। সো সেহেতু বলে দিই, ড্রপ শিপিংটা হচ্ছে ই কমার্সের একটা বলতে পারেন ই কমার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? ই কমার্স সাইটগুলো কী করে একটু যদি আমি আলোচনা করি, দেখেন অ্যামাজনের কথা কিন্তু আমরা জানি স্যার, জানি না? হ্যাঁ। সো ইমুনটাতে আপনি স্ক্রিন অফ করেন, সমস্যা নেই। সো ই কমার্সের কথা আমরা জানি, অ্যামাজনের কথাও জানি। অ্যামাজনে আসলে হয় কি, আপনি নিজেও অ্যামাজনে প্রোডাক্ট সেল করতে পারেন। অ্যামাজন হচ্ছে একটা ভেন্ডর। এর কাজ হচ্ছে এখানে শুধু ধরেন যারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, বা সাপোজ আপনার একটা দোকান আছে, আপনার দোকানে আপনি পাঞ্জাবি বিক্রি করেন, ঠিক আছে? সো আপনি অ্যামাজনে গিয়ে একটা দোকান একটা প্রোফাইল খুললেন, সেলার প্রোফাইল খুললেন। সেলার প্রোফাইল খুলে গেলে পাঞ্জাবি শপ, বা আপনার নাম, আপনার নামে যদি দোকানের নাম থাকে সেক্ষেত্রে আপনার নামে ওখানে একটা শপ খুলে দিলেন, দিলেন ইমন পাঞ্জাবি শপ, ঠিক আছে? দিয়ে আপনার দোকানে যে পাঞ্জাবিগুলো আছে এগুলোর সুন্দর সুন্দর ছবি তুলে ওখানে অ্যামাজনের সেলার লিস্টে আপলোড করে দিলেন, ঠিক আছে স্যার? তাহলে হবে কি, দেখেন অ্যামাজন এখানে থার্ড পার্টি হিসাবে কাজ করবে। আপনি যে প্রাইসটা ওখানে দিয়ে দিবেন, অ্যামাজন সেই প্রাইসের সাথে তাদের ভ্যাট, তাদের ফিস সব কিছু ইনক্লুড করে একটা প্রাইস তাদের ওয়েবসাইটে শো করাবে। এবং সবাই, যেহেতু অ্যামাজন একটা পপুলার সাইট, সবাই জানে অ্যামাজনে সব কিছু পাওয়া যায়, সো সবাই অ্যামাজনে গিয়ে পাঞ্জাবি লিখলে তখন দেখবেন যে আপনার প্রোডাক্টটা সবার সামনে চলে আসতেছে, এবং আপনার পাঞ্জাবিটা পছন্দ হলে সবাই অর্ডার করে ফেলতেছে। অর্ডার করলে আপনি আপনার পাঞ্জাবিটা ডেলিভারি দিয়ে দিলেন, অ্যামাজনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কুরিয়ার সার্ভিসে দিয়ে দিলেন, ঠিক আছে? সো তখন দেখবেন কুরিয়ার সার্ভিস থেকে পাঞ্জাবিটা অ্যামাজনে যাবে, অ্যামাজন থেকে যেখানে যাওয়ার কথা সেখানে চলে যাবে, আপনার আর কোনো টেনশন থাকলো না। যখনই ক্লায়েন্ট প্রোডাক্টটাকে অ্যাকসেপ্ট করবে তখনই আপনার পেমেন্টটা রিলিজ হয়ে যাবে, ঠিক আছে? এই যে প্রসিজার, এখন কথা হচ্ছে স্যার এখানে ড্রপ শিপিংটা করতেছে কি? এইটুকু ইতিহাসের মধ্যে কোনো ড্রপ শিপিং নাই, এটা তো নর্মাল বিষয়, এটা তো আমরা জানি, ঠিক আছে? ড্রপ শিপিংটা আছে ওই জায়গায় যে জায়গায় ধরেন আপনি আছেন, আপনি একজন দোকানদার, আপনি আছেন, আপনার প্রোডাক্টটা আসতেছে কই থেকে? কোনো বাইং হাউস থেকে বা কোনো গার্মেন্টস থেকে, তাই তো? ম্যানুফ্যাকচারের, সোজা কথায় ম্যানুফ্যাকচারের কাছ থেকে আসতেছে। এখন এই জায়গাতে ড্রপ শিপারটা হচ্ছে ম্যানুফ্যাকচারার, বা এটা যদি কোনো নির্দিষ্ট এলাকার হয়ে থাকে সেক্ষেত্রে ওই জায়গায় যে আড়তদার থাকে না, আড়ত বুঝি না আমরা? হ্যাঁ, আড়ত বুঝি, কিংবা পাইকারি বিক্রেতা যেটা, হ্যাঁ যেটা বুঝি, তাদেরকে বলা হয় ড্রপ শিপিং। এরা কি করে, এরা ধরেন ওই ছোটো ছোটো শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে প্রোডাক্ট পারচেস করে,
পারচেস করে একটা ছোট কমিশন রেখে বাকিগুলো তারা কাস্টমারের কাছে সেল করে। সো এখন ইমুনকে যে বায়ারটা নক করছে ইনি চাচ্ছেন এই আড়তদারের ইনফরমেশন, যাদেরকে বলা হয় ড্রপ শিপিংয়ের কাজ করে। এরা ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রোডাক্ট নেবে এবং আপনার দোকানে আপনি যদি তাকে বলেন যে আমার আজকে 200 পাঞ্জাবি লাগবে, সে আপনাকে কুরিয়ার করে 200 পাঞ্জাবি পাঠাই দিল। বুঝতে পারছেন ইমন? এখানে ড্রপ শিপারটা হচ্ছে, হ্যাঁ স্যার বলেন। এখানে বলছে স্যার যে আমেরিকান বলে যে আপনার তো সব কাস্টমার না 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 না, ইনি চাচ্ছিলেন যে আফ্রিকান ক্লথ, ঠিক আছে, মানে আফ্রিকাতে তৈরি হয় কাপড়, ম্যানুফ্যাকচারের লোকেশন হতে হবে কিসে, আফ্রিকাতে, এবং ম্যানুফ্যাকচারকে অ্যাবল হতে হবে আমেরিকাতে প্রোডাক্ট যাতে শিপিং করতে পারে, মানে আফ্রিকা থেকে আমেরিকাতে পাঠাইতে হবে, কাপড়টা আমেরিকাতে মানে না পাঠাইতে পারে। ক্লায়েন্ট আমেরিকা থেকে তাকে তার কাপড় কিনবে, বুঝতে পারছি? ক্লায়েন্ট আমেরিকা থেকে আফ্রিকান যে ম্যানুফ্যাকচারার তার কাপড় কিনবে, যেমন বাংলাদেশ থেকে কাপড় কোথায় যায়, ইউরোপে যায়, মধ্যপ্রাচ্যে যায়, ঠিক আছে? ঠিক সেই রকম যে ক্লায়েন্ট, হ্যাঁ, আফ্রিকার ইনফরমেশন, আফ্রিকার যিনি ড্রপ শিপিং করে তার ইনফরমেশন বের করতে হবে, ঠিক আছে? এবং এটা মেক শিওর করতে হবে যাতে সে আমেরিকাতে প্রোডাক্ট শিপিং করতে অ্যাবল হয়, মানে পারে যেন। অনেক দেশে অনেক কন্ডিশন থাকে, বিভিন্ন দেশে তারা প্রোডাক্ট সেল করতে পারবে না, যেমন ধরেন বর্তমানে যদি আমরা দেখতে চাই মায়ানমার কিন্তু আমেরিকাতে কোনো প্রকার বিজনেস করতে পারবে না, কারণ মায়ানমারের অনেকগুলো ইস্যু আছে যেগুলো আমেরিকার আইনের সাথে যায় না, এই জন্য তারা আমেরিকার সাথে কোনো বিজনেস করতে পারবে না, ঠিক আছে? সো আপনি যখন এই ড্রপ শিপিং যে প্রতিষ্ঠানগুলো, ম্যানুফ্যাকচারিং যে প্রতিষ্ঠানগুলো আছে, এদের ওয়েবসাইটে যাবেন বা এদের যে ফেসবুক পেজগুলোতে যাবেন, তখন ওখানে লেখা থাকবে যে তারা কোন কোন দেশে ড্রপ শিপিং করতে পারে, এবং তাদের ড্রপ শিপিং করতে একবার যদি শিপিং করে দেয় সেই প্রোডাক্টটা ওই জায়গায় যেতে সর্বোচ্চ কতদিন টাইম লাগতে পারে, এই ইনফরমেশনগুলো আপনাকে, হ্যাঁ, 14 দিনের নিচে হলে নেওয়া যাবে, ঠিক আছে? আবার অনেক সময় দেখবেন যে ম্যাক্সিমাম টাইমেই দেখবেন ম্যানুফ্যাকচারার যারা প্রোডাক্ট তৈরি করে তারাই ড্রপ শিপিং করে থাকে, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম টাইমে ঘটে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে থার্ড পার্টি এসে ড্রপ শিপিং করে, এই আর কি। তো সেক্ষেত্রে হ্যাঁ, না, এটা ডিরেক্ট এক্সপোর্ট এজেন্সির কথা বলা যাবে না স্যার, ঠিক আছে? এক্সপোর্ট এজেন্সি তো আলাদা, ওরা তো ধরেন হয় আপনার ব্রোকারের মতো, ঠিক আছে? আমরা চাচ্ছিলাম যে যারা আমি একজন ক্লায়েন্ট, আপনি থাকেন আফ্রিকাতে, আমি বলতেছি যে আপনার প্রোডাক্ট বা ধরেন আপনার যে ক্লথ আছে বা কাপড় আছে, কাপড়ের যে বাইং হাউস আছে, আপনার কাপড়গুলো আমার ভালো লাগছে, আমার এই কাপড় লাগবে, আপনি কি আমাকে ড্রপ শিপিং করতে পারবেন? আপনি বলেন হ্যাঁ, এগুলো আমার কাছে আছে। সো আপনি একটা স্যাম্পল ড্রপ শিপিং করে দিলেন তাকে, সে স্যাম্পলটাকে চেক করে, কোয়ালিটি চেক করে, তাদের চলবে কিনা সেটা চেক করে, ওকে ফাইন, এটা চলবে, দেন সে আপনার থেকে প্রোডাক্টগুলো পারচেস করবে এবং আপনাকে ওই প্রোডাক্টগুলো হুন্ডি কিংবা আপনাদের আরও যে বিভিন্ন যে ওয়ে আছে, ওইগুলো ব্যবহার করে প্রোডাক্টটাকে শিপিং করতে হবে, ঠিক আছে? আর আর যারা এক্সপোর্ট এজেন্সি আছে এদের কাজটা একটু ডিফারেন্স, বেশি না। এরা আসলে আপনি যাদের থেকে প্রোডাক্টটা কিনছেন, ঠিক আছে, আপনার এক্সপোর্ট এজেন্সির সাথে আপনার কন্ট্যাক্ট আছে, ঠিক আছে? আপনি বাংলাদেশে একটা গার্মেন্টস থেকে প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্ট কেনার পর আপনি গার্মেন্টসকে বলে দিলেন যে আপনার প্রোডাক্টগুলো এই এক্সপোর্ট এজেন্সির এই লোকেশন অনুযায়ী ডেলিভারি করে দেন, তখন ওই প্রোডাক্টগুলো সোজা চলে আসবে কার কাছে? এক্সপোর্ট এজেন্সির কাছে। এখন ওই প্রোডাক্টগুলো ক্লায়েন্টের হাতে পৌঁছানো পর্যন্ত এক্সপোর্ট এজেন্সির দায়িত্ব। এর মধ্যে যদি প্রোডাক্টের একটা পিসও যদি হারাই যায়, সে টাকা ওই এক্সপোর্ট এজেন্সিকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? এক্সপোর্ট এজেন্সিগুলো সরাসরি ড্রপ শিপিংয়ের সঙ্গে যুক্ত না, এরা অনেকটা কুরিয়ার সার্ভিসের মতো কাজ করে,
হ্যাঁ হ্যাঁ, দেখেন উনি মেসেজ দেয় কিনা। আর আপনার যে বাইরে যে রিকোয়ারমেন্টটা আছে না, এটা আমাকে একটু সেন্ড করে রাখবেন মেসেঞ্জারে, পার্সোনালি আমাকে একটু সেন্ড করে রাখবেন, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে স্যার? হ্যাঁ স্যার বলেন। ওই লিঙ্কটা আপনার সোর্স লিঙ্ক ছিল স্যার, ওখান থেকে ডেটা আপনি পাবেন। হ্যাঁ, এখন থেকে ফাইবারে অ্যাক্টিভ থাকবেন, বায়ারের মেসেজ যেন মিস না যায় স্যার, ঠিক আছে? এই যে আমার ক্লাসে দেখেন, প্রোফাইল তৈরি করতে না করতে অলরেডি 3 জন বায়ারের মেসেজ পেয়ে গেছে। তাহলে কি বলেন স্যার, কাজ পাওয়া কি খুব কঠিন? আমরা যদি প্রপার ওয়েতে গিগটা থেকে তৈরি করতে পারি, ঠিক আছে, এবং প্রপার ওয়েতে যদি আমাদের প্রমোশনগুলো চালাইতে পারি, কাজ পাওয়া কিন্তু খুব কঠিন না স্যার। সর্বোচ্চ 10 দিনের মধ্যে দেখবেন সবাই কাজ পেয়ে গেছেন এবং কন্টিনিউয়াসলি আপনারা কাজ করতে পারবেন, আমার বিশ্বাস এটা। শুধুমাত্র আপনাদের অ্যাক্টিভিটি আমার প্রয়োজন, আপনারা আমাকে হেল্প করেন, আমি দেখেন আপনাদের কোন লেভেল পর্যন্ত পৌঁছে দিই সেটা শুধু দেখবেন। আপনারাই তো রেসপন্সিবল। আপনাদেরকে আমি কবে থেকে বলতেছি যে আপনারা মার্কেটিংয়ের শিটটা আছে, এটা ফিল আপ করবেন, ফিল আপ করবেন, ফিল আপ করবেন। আপনাদের আমার কথা গায়ে লাগে না। হ্যাঁ দেখছি। ডে 3 স্যার, আমাদের ডে 3 চলতেছে। আজ আমি আচ্ছা হোল্ড অন, আমি প্রতিদিনের গুলো মার্কিং করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ডে 3 ডে 3 কমপ্লিট হয়েছে আজকে, ঠিক আছে? কালকে যেটা দেবেন ডে 4-এ আমি এটাকে ইয়েলো কালার করে দিই, আমি প্রতিদিন এরকম কালার করে দিয়ে যাব, ঠিক আছে স্যার? আ- oh, shit, সমস্যা নেই, নেক্সট থেকে এটা একটু প্র্যাকটিস করবেন স্যার, কারণ আহ, এই মার্কেটিং ছাড়া আসলে আমাদের করার কিচ্ছু নাই, ঠিক আছে? মার্কেটিং করলেই একমাত্র আপনি ভালো রেজাল্ট পাবেন স্যার। স্যার বলেন। হুম হুম, গিগ আপনারটা কি অ্যাক্টিভ হয়ে গেছে? না স্যার, তাহলে আর চেঞ্জ না করাই ভালো, আর চেঞ্জ করা যাবে না স্যার, ঠিক আছে? যেমন আছে তেমনটাই থাক। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার পুরাতন পুরাতন গিগ মেবি সার্চ রেজাল্টের কোনো সামনের কোনো পেজে চলে আসছে, ঠিক আছে? ভিউ হচ্ছে এই জন্য, ক্লায়েন্ট দেখতেছে এই জন্য। না স্যার, কিছু চেঞ্জ করা যাবে না। ইমেজ আপনি নতুন করে অ্যাড করতে পারবেন, কিন্তু আগেরটা চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। আর কোনো কোশ্চেন আছে স্যার আপনাদের?